এটা হলো সূত্র। তো অ্যাকচুয়ালি কি বীজগাণিতিক সমষ্টি শূন্য আসছে কিনা, ওরা বলছে হবে, তাহলে আমরা দেখে নিচ্ছি। আমাদের এই সময় একটা মাথায় রাখতে হবে যে জাংশন পয়েন্টে ইনপুট কারেন্ট, যে কারেন্টটা ইনপুট হচ্ছে এবং ওখান থেকে যে কারেন্টটা বহির্মুখী বেরিয়ে যাচ্ছে, আউটপুট হচ্ছে, সেই কারেন্ট দুটি সর্বদা সমান হয় কিন্তু বিপরীতমুখী হবে। তাহলে আমরা বলতে পারি স্যার I2 সমানই তাহলে কত হচ্ছে, I2 সমানই হচ্ছে মাইনাস অফ I3। আর একটা আমি বলতে পারি I1 সমানই হচ্ছে তাহলে কত হচ্ছে, মাইনাস অফ I4। অর্থাৎ বলছে কোন জাংশন পয়েন্টে ইনপুট কারেন্ট আউটপুট কারেন্টের সাথে সমান কিন্তু বহির্মুখী। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে জাংশন পয়েন্টের যে কারেন্টটা আসে, যেটা আসে অন্তর্মুখী, সেটা পজিটিভ হলে বহির্মুখীটা হবে কি তাহলে নেগেটিভ। তাহলে তুমি দেখো এখানে, তাহলে আমি বলতে পারি I1টা যেহেতু অন্তর্মুখী আসছে ভিতরের দিকে, তার মানে এটা হলো পজিটিভ, তাহলে তার ক্ষেত্রে আমরা I3টাকে বলতে পারি কি নেগেটিভ। তাহলে I1টা যদি পজিটিভ হয় তাহলে I4টা কি হবে, তাহলে I4টা হয়ে যাবে তাহলে আমাদের নেগেটিভ। তাহলে তুমি এখানে মানটাকে বসাও, তাহলে আমার I1 থাকলো প্লাস I2 থাকলো, এই যে প্লাস I3 এর জায়গায় আমি তাহলে কি লিখতে পারি, বা তুমি যদি এটা করে দাও তাহলে এটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি যদি এটা করো তাহলে আরো সুবিধা হবে। তাহলে দেখো আমরা দেখেছি I1 সমান কত হচ্ছে মাইনাস I4, তাহলে I1 এর জায়গায় আমি লিখতে পারি মাইনাস অফ I4 প্লাস I2 এর জায়গায় আমি লিখতে পারি কত, মাইনাস অফ I3, তাহলে মাইনাস অফ তাহলে কত হচ্ছে I3, আর প্লাস অফ I3 ছিল, আর প্লাস অফ I4 ছিল। দেখো তো I4 I4 I3 I3 কাটাকাটি করলে আলটিমেটলি অ্যান্সারটা কত আছে, 0। এটাই ওরা বলেছিল যে তড়িৎ বর্তনীর কোনো একটা জাংশন পয়েন্টে যতগুলো প্রবাহ থাকবে তাদের বীজগাণিতিক সমষ্টি কি হবে, শূন্য হবে। কেন শূন্য হবে, কারণ আমাদের শর্তটা হচ্ছে একটাই যে জাংশন পয়েন্টে ইনপুট কারেন্ট আউটপুট কারেন্টের সাথে সমান হয় কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হয়। যেহেতু অন্তর্মুখী কারেন্ট যেটা আসছে সেটাকে আমরা পজিটিভ মনে করলে, যে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা নেগেটিভ হিসাবে ধরে নেব, অর্থাৎ কারেন্টের ডিরেকশন আছে বলে। তো এটা হলো আমাদের কেসিএল সূত্র। তাহলে আমরা জানবো কেসিএল সূত্র একমাত্র ব্যবহার করা হবে কোন জাংশন পয়েন্টের ক্ষেত্রে, কোন জাংশন পয়েন্টের ক্ষেত্রে, অর্থাৎ কোন বর্তনীর কোন একটা বিন্দুর ক্ষেত্রে ব্যবহার করা জাংশন পয়েন্টের জন্য। আর কেভিএল সূত্র ব্যবহার করা হয়, জেনে রাখবে কেভিএল সূত্র ব্যবহার করা হয় বর্তনী বিশ্লেষণ করতে, অর্থাৎ কোন বর্তনীকে আমরা যখন বিশ্লেষণ করব বা তার বিভব প্রভেদগুলোকে মাপবো, এই সমস্ত কাজে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কেভিএল সূত্রকে কিন্তু ব্যবহার করা হয়। সোজা কথায় জেনে রাখবে কেভিএল সূত্র হচ্ছে বর্তনী বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে দেখো এটা আমরা বুঝলাম, তাহলে কেভিএল সূত্রটা একটু বুঝে যাও, তাহলে তোমাদের সবচাইতে ভালো হবে আশা করছি। দেখো তোমাদের কেভিএল সূত্রে যেটা তোমরা বিভিন্ন স্যারের কাছে পড়েছো, বিভিন্ন স্যার বিভিন্ন ভাবে তোমাদের থিওরি বুঝিয়েছে, ওই থিওরিকে মাথায় রাখলে কোশ্চেন সলিউশন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখো কেভিএল সূত্রে যেটা বলা হয়েছিল, এরকম একটা আমরা তড়িৎ কোষ নিয়েছিলাম, পজিটিভ তার নেগেটিভ তড়িৎদ্বার নিয়েছিলাম, এইভাবে নিয়ে আমরা এরকম একটা অংশ নিয়েছিলাম। দেখো এরকম একটা আমাদের সার্কিট ছিল, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, তার মান হচ্ছে R1, এটাকে আমরা ধরেছিলাম স্যার R2, এটাকে আমরা বলেছিলাম E1 তড়িৎচালক বল, এটাকে আমরা বলেছিলাম E2 তড়িৎচালক বল, এটা হচ্ছে একটা তড়িৎ কোষ মেইন ব্যাটারির। তাহলে আমরা দেখেছিলাম যে এর মধ্য দিয়ে যদি কারেন্ট অর্থাৎ উচ্চ বিভব, আমরা জেনে রাখবো সবসময়ের জন্য সার্কিট লেভেলের যে কোনো কোশ্চেন যখন আমরা করতে যাব আমাদের একটা নর্মাল কনসেপ্টে সবসময় আমাদের রাখতে হবে, সেটা হচ্ছে কি যে মেইন কোষ এগুলো তো হচ্ছে অভ্যন্তরীণ সেল, এগুলো ছোট কোষ। তাহলে হাই ভোল্টেজ ওলা কোষ যে পরিমাণ কারেন্ট এই উচ্চ বিভব থেকে প্রেরিত করবে সেই পরিমাণ কারেন্টই যেন নিম্ন বিভবের দিকে ফিরে আসে, এটাকে মাথায় রাখতে। পথে তুমি কি করবে না করবে সেটা তোমার ম্যাটার। ধরে নাও এই যে উচ্চ বিভব যে পরিমাণ কারেন্টটাকে প্রেরিত করলো সেটা হচ্ছে আই পরিমাণ কারেন্ট, তাহলে আই পরিমাণ কারেন্টটাই কিন্তু আমাদের এখানে আসলো। আসার পর কারেন্ট কিন্তু আর এখানে দুটো পথ পেয়ে যাচ্ছে, ভেঙে যাবে। তাহলে এইদিকে চলে গেল, আমি ধরে নিচ্ছি I1 পরিমাণ কারেন্ট, আর এইদিকে চলে গেল কত পরিমাণ কারেন্ট, I2 পরিমাণ কারেন্ট। দেখো তাহলে এই পথে I1 পরিমাণ কারেন্ট আছে, যখন এই পথটা হচ্ছে সিরিজের কোনো কারেন্টের কোনো পরিবর্তন ঘটে না, এটা হচ্ছে সিরিজ, তাহলে কারেন্টের কোনো পরিবর্তন ঘটে না, এরা দুজন আছে প্যারালাল। তাহলে দেখো এটা দিয়ে I1 কারেন্ট গেল, তার মানে এটা দিয়ে আসছে কত, তাহলে I1, দেখো কনসেপ্টটাকে, তাহলে এটা দিয়ে কত যাচ্ছে দেখো, তাহলে I2, তাহলে এই I1 আর এই I2 ইনপুট এখানে মিলে গিয়ে তাহলে কি হবে, টোটাল আই বেরিয়ে আসবে। দেখো যে টোটাল আই যেহেতু I1 আর I2 তে ভেঙেছে, তার মানে আই ভেঙেছে কিসে, আই ভেঙেছে তাহলে কিসে, I1 প্লাস I2 তে, তাহলে I1 প্লাস I2 মিলে তাহলে কি তৈরি হবে, আই তৈরি হবে। দেখো I1 প্লাস I2 মিলে তাহলে কি তৈরি হচ্ছে, আই।
তাহলে আমরা দেখলাম যে আমাদের হাই ভোল্টেজ অর্থাৎ উচ্চ বিভব যে পরিমাণ কারেন্টকে পাঠিয়েছিল, নিম্ন বিভব কিন্তু সেই পরিমাণ কারেন্টে কিন্তু এখানে পাচ্ছে। তার মানে আমাদের সার্কিটটা কিন্তু ঠিক আছে। দেখো, এই জায়গায় তোমরা কেভিএল সূত্রকে পড়ে এসেছিলে কিভাবে, যে কোন একটা লুপের ক্ষেত্রে বা লুপ বিশ্লেষণ বা বর্তনী বিশ্লেষণ করতে একমাত্র কেভিএল সূত্রকে প্রয়োগ করা হয়। তাহলে দেখো, কোন একটা লুপের ক্ষেত্রে এই কনসেপ্টটাকে মাথায় রাখবে, তাহলে কোনো কোশ্চেন সার্কিট ওয়াইজে তোমাদের প্রবলেম হবে না, একেবারে ইজিলি ভাবে সার্কিট ওয়াইজ কোশ্চেন গুলো তোমাদের সলিউশন হয়ে যাবে। তো বলছে কোন একটা লুপের ক্ষেত্রে, এইরকম যে একটা লুপের ক্ষেত্রে বলা হয়েছিল যে এটা একটা লুপ আমরা বলতে পারি, এখান থেকে নাম দিয়ে আমরা বলতে পারি, অর্থাৎ এই পুরোটা হচ্ছে একটা লুপ, এই যে পুরোটা হচ্ছে একটা লুপ। তাহলে লুপের ক্ষেত্রে বলা হয়েছিল যে রোধ ও প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি, রোধ ও প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি। তাহলে তুমি দেখো এখানে রোধ কত আছে R1, প্রবাহ কত আছে I1, অর্থাৎ কোন একটা লুপে প্রবাহ মাত্রা ও রোধগুলির গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই লুপে অবস্থিত তড়িৎচালক বলের বীজগাণিতিক সমষ্টির সাথে সমান হবে। দেখো তাহলে এখানে দেখছি আমরা, তাহলে কত হচ্ছে, ওই লুপে প্রবাহ মাত্রা I1 ইন্টু R1, এটা হচ্ছে তাহলে প্রবাহ মাত্রা এবং রোধের গুণফল হলো। আরেকটা আছে সেটা হচ্ছে I2 ইন্টু R2, তার বীজগাণিতিক সমষ্টি বলেছে, তাহলে I2 ইন্টু তাহলে কত হচ্ছে R2। তাহলে ওই লুপে অবস্থিত প্রবাহ মাত্রা ও রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টি কোষের লুপে অবস্থিত কোষের তড়িৎচালক বলের বীজগাণিতিক সমষ্টির সাথে সমান হবে। তাহলে এই লুপে অবস্থিত তড়িৎচালক বল হচ্ছে দুটো, একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে তাহলে কত হচ্ছে E2, এদের সাথে সমান হবে। এটা তাহলে আমাদের সূত্র কিন্তু আমাদের বলছে কেভিএল সূত্র, কিন্তু এটা কমপ্লিটলি নয়, কারণ ওরা বলেছে এখানে মাইনাস প্লাস একটা ব্যাপার রয়েছে। বলছে লুপে দেখতে হবে, লুপে আমরা দেখব যে প্রবাহটা ক্লকওয়াইজ হবে, লুপে আমরা দেখতে পাচ্ছি I1 প্রবাহ এদিকে যাচ্ছে, I2 প্রবাহ এইভাবে রাউন্ড করছে। তার মানে যে প্রবাহটা ক্লকওয়াইজ হবে সেটাকে বলা হয় ধনাত্মক, আর যে প্রবাহটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেটাকে বলা হবে ঋণাত্মক। আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি সেগুলো তোমরা কিন্তু কমপ্লিটলি ভাবে নোট ডাউন করে নেবে, তাহলে তোমাদের কোনো অসুবিধে হবে না। যে প্রবাহটা ক্লকওয়াইজ আমরা দেখতে পাচ্ছি I1 প্রবাহ এই পথে যাচ্ছে, মানে এইরকম এইভাবে ঘুরছে, এইভাবে, তার মানে ক্লকওয়াইজ হচ্ছে, তার I1টা হচ্ছে পজিটিভ। I2 প্রবাহটা এই রাউন্ডে ফিগার করে ঘুরছে, তার মানে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তার জন্য I2টা হচ্ছে নেগেটিভ। তাহলে I1 R1, তাহলে I2 নেগেটিভ হয়ে গেলে প্লাস মাইনাসে কি হলো মাইনাস, তাহলে হচ্ছে I2 ইন্টু R2 ইকুয়ালস টু, এবার আমরা দেখব লুপের দুটো তড়িৎচালক বল আছে, যে তড়িৎচালক বলটা ক্লকওয়াইজ প্রবাহ দিতে পারবে, ক্লকওয়াইজ প্রবাহ দিতে পারবে সেটা হলো পজিটিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি E2 এটা হচ্ছে উচ্চ বিভব, তার মানে সে প্রবাহ এই দিক থেকে পাঠাবে লুপে, তার মানে এই E2 কি করছে, ক্লকওয়াইজ প্রবাহ পাঠাচ্ছে, তার জন্য E2টা হলো পজিটিভ। আর লুপে অবস্থিত যে তড়িৎচালক বলটা নেগেটিভ প্রবাহ তৈরি করবে লুপে, তার মানে E1 এর এইদিকে উচ্চ বিভব আছে, তার মানে সে এই পথে কারেন্টটাকে পাঠাবে, উচ্চ বিভব পাঠাবে কি এই পথে কারেন্টটাকে পাঠাবে, তার জন্য এটাকে বলা হয় নেগেটিভ, তার জন্য মাইনাস হচ্ছে E1। তাহলে এটা হলো অ্যাকচুয়ালি কেভিএল সূত্র। দেখো, এটা হলো আমাদের অ্যাকচুয়ালি কেভিএল সূত্র। তাহলে আমরা একটা সূত্র শিখলাম কেসিএল, আর একটা সূত্র শিখলাম আমরা কেভিএল। কেভিএল সূত্রে এটা বলা হয়েছিল যে তড়িৎ বর্তনীর কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে বা যে কোনো লুপের ক্ষেত্রে প্রবাহ মাত্রা ও রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টি, প্রবাহ মাত্রা ও রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই লুপে অবস্থিত তড়িৎচালক বলের সমষ্টির সাথে বা তড়িৎচালক বলের বীজগাণিতিক সমষ্টির সাথে কি হবে, সমান হবে। এটা আমরা বসালাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সূত্র। কিন্তু ওখানে সাইনের একটা ব্যাপার রয়েছে, কারেন্ট যেহেতু ভেক্টর রাশি না হলেও তার সাইনটা উল্লেখযোগ্য, এবং তড়িৎচালক বল যেহেতু ভেক্টর রাশি তার জন্য তার সাইনটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখবো লুপে ক্লকওয়াইজ প্রবাহ মাত্রা, যে প্রবাহ মাত্রাটা ক্লকওয়াইজ হবে তার জন্য সেটা হলো পজিটিভ, I1 যেহেতু ক্লকওয়াইজ তার জন্য সে হলো পজিটিভ ভ্যালু। আর লুপে যে প্রবাহ মাত্রাটা নেগেটিভ অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ তৈরি করবে সেটা হচ্ছে নেগেটিভ, তার জন্য আমরা I2 সামনে কি বসিয়েছি, মাইনাস বসিয়েছি। এবং দেখবো লুপে অবস্থিত যে তড়িৎচালক বল ক্লকওয়াইজ প্রবাহ দিতে পারবে সেই তড়িৎচালক বলকে পজিটিভ বলবো। আমরা দেখতে পাচ্ছি E2 ক্লকওয়াইজ কারেন্ট দিবে, E2 কি করবে, এই দিক থেকে কারেন্টটাকে প্রেরিত করবে, তার জন্য সে ক্লকওয়াইজ, তার জন্য এটাকে আমরা বলতে পারি কি, তাহলে এটা আমরা বলতে পারি কি যে ক্লকওয়াইজ যে দিচ্ছে তার জন্য সেটা পজিটিভ, পজিটিভ লিখেছি। এবং লুপের মধ্যে যে তড়িৎচালক বলটা অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ তৈরি করবে সেটাকে আমরা বলি নেগেটিভ। তাহলে এই যে সাইন কমপ্লিট করেছি, এটা হলো আমাদের অ্যাকচুয়ালি কেভিএল সূত্র, এটা আমরা পড়েছি।
কিন্তু এটাকে আমি আরেকটা প্রসেসে দেখাতে পারি, আরেকটা প্রসেসে, যেই প্রসেসটা যদি তোমরা ফলো করো এর চাইতে আরো ইজি হবে এবং খুব ইজিলি ভাবে যে কোনো কোশ্চেন কিন্তু সলিউশন হবে। সেটা দেখো কি করে। তো দেখো আমি এটাকে মিটিয়ে দিচ্ছি, এইটুকু অংশকে মিটিয়ে এখানে করে দিচ্ছি। দেখো এটাকে আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, আমি থিওরি বোঝানোর সময় এখন যেহেতু শুরুর আগে আমি যেটুকু বেসিক কনসেপ্টকে নিয়ে আলোচনা করছি সেটা তোমরা কিন্তু একটু ভিডিওটাকে বারবার দেখে তোমরা একটু নোট ডাউন করে নিও, খাতায় নোট করে নিও। দেখো এটা একটা পেলাম আমরা, কার্চফসের কেভিএল সূত্র আমরা ব্যবহার করে এটা একটা পেলাম। আর একটা জায়গা করা যায়, সেটা হচ্ছে কি দেখো, যে কোনো একটা লুপের ক্ষেত্রে মাথায় রাখবা, কোন একটা লুপের ক্ষেত্রে এটা রুল সবচাইতে ইজি ভাবে মাথায় রাখবা, যে কোনো সার্কিট তোমার সলিউশন হবে। লুপের ক্ষেত্রে আমার গতি যেদিকে হবে, অর্থাৎ তুমি যেদিকে হাঁটবে বা তুমি ইচ্ছাকৃত ভাবে যেদিকে গতি নাও না কেন, তোমার গতি যেদিকে হবে কারেন্টের গতি যদি সেই দিকেই হয়, লিখে নিবা এগুলো কিন্তু, তোমার গতি যেদিকে হবে কারেন্টের গতি যদি সেই দিকেই হয়, তাহলে ওই পথে উপস্থিত রোধের জন্য যে পোটেনশিয়াল ড্রপ সেটা হচ্ছে নেগেটিভ। এবং ওই পথে যদি কোনো তড়িৎ কোষ থাকে তাহলে তার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নামলে পোটেনশিয়াল হ্রাস হবে, মাইনাস হবে। আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে গেলে পোটেনশিয়াল কি হবে, যোগ হবে। আর তুমি যে পথে হাঁটছো সেই পথের উল্টো দিকে যদি তুমি যে পথে হাঁটছো সেই পথের উল্টো দিকে যদি কারেন্ট যায়, তাহলে ওই পথে উপস্থিত রোধের জন্য পোটেনশিয়াল ড্রপ হবে কি, পজিটিভ। তাহলে এইটুকু মাথায় রাখো। আশা করি আর কোনো কিছু তোমাকে মাথায় রাখতে হবে না, যত সার্কিট আছে এখানকার পুরো সার্কিট তাবা তাবা হয়ে যাবে। দেখো শুধু এই লুপটাকে তুমি মনে করো, ধরে নাও আমি এদিকে হাঁটতে লাগলাম। লুপের ক্ষেত্রে এটা তোমাকে আলাদা বোঝাচ্ছি, ধরে নাও এই লুপটাকে মনে করো, লুপটাকে শুধুমাত্র এই যে এইটুকু লুপটাকে দেখো। লুপের ক্ষেত্রে আমি এদিকে হাঁটতে লাগলাম, তুমি উল্টোটাও ধরতে পারো, তোমাকে আমি একটু পরে আরেকটা সার্কিট দিয়ে আমি তোমাকে বোঝাবো। ধরে নাও তুমি এদিকে হাঁটছো, তারপর তুমি যেদিকে হাঁটছো কারেন্টের ডিরেকশন কি সেদিকে আছে, তাহলে ওই পথে যদি কোনো কোষ অবস্থান করে বা কোনো তড়িৎ কোষ অবস্থান করে, তাহলে তার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নামছো, তার মানে বিভব কমবে। এইটা নিম্ন বিভব, এটা হলো উচ্চ বিভব, তার মানে এদের দুজনের মধ্যে বিভব পার্থক্য বা প্রান্তীয় বিভব পার্থক্য সেটা হচ্ছে E1। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে গেলে বিভব কমে, আর নিম্ন থেকে উচ্চে আসলে বিভবটা কি হবে, বাড়ে। তাহলে কতটা পরিমাণ কমছে দেখো, উচ্চ থেকে নিম্নে নামছে, তার মানে বিভব E1 পরিমাণ কমবে। তাহলে আমি কমবে তার জন্য কি লিখলাম, E1 এর সামনে মাইনাস। দেখো কত ইজি। ওই পথে আমরা যে পথে হাঁটবো সেই পথে যদি কারেন্টের দিক হয়, তাহলে ওই পথে যদি উপস্থিত থাকে কোনো তড়িৎ কোষ, তাহলে তার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নামলে বিভবটা কি হবে, ঋণাত্মক হবে। আর নিম্ন থেকে উচ্চে উঠলে বিভবটাকে যোগ করতে হবে। তাহলে এটা লিখে দিলাম, যেহেতু উচ্চ থেকে আমরা নিম্নে নামছি তার জন্য আমরা মাইনাস করলাম E1। তারপরে বলছে ওই পথে যদি কোনো রোধ অবস্থান করে, তাহলে রোধের জন্য যে পোটেনশিয়াল ড্রপ, রোধের জন্য পোটেনশিয়াল ড্রপ কত আমরা জানি, রোধের জন্য পোটেনশিয়াল ড্রপ V = IR। এটা হলো রোধের জন্য পোটেনশিয়াল ড্রপ। তো বলছে ওই পথে উপস্থিত রোধের জন্য পোটেনশিয়াল ড্রপ হবে নেগেটিভ। তাহলে দেখো তো I1 কারেন্ট যাচ্ছে, রোধ হচ্ছে R1, তাহলে হচ্ছে I1 R1। তাহলে এই পোটেনশিয়াল ড্রপটা কি হবে, নেগেটিভ। কেন, আমি যেদিকে যাচ্ছি কারেন্ট সেই দিকেই যাচ্ছে। এটা হচ্ছে একটা রুলস, তুমি মাথায় রাখবা, কোনো কোশ্চেন অসুবিধা হবে না। তারপরে বলছে দেখো, তাহলে এখান থেকে চলে আসলাম, এবার এদিকে দেখো আমি এখান থেকে কোন দিকে আসছি, লুপ কমপ্লিট করবো না, এখান থেকে হাঁটতে শুরু করেছি, এদিকে আসলাম, এদিকে আসলাম, এদিকে আসলাম, এদিকে আসলাম, আবার এখানে এসে পৌঁছে যাবো, তাহলে আমার লুপ কমপ্লিট হবে। আর এখান থেকে এদিকে আসছি, দেখো আমি আসছি এইদিকে, আমার গতি হচ্ছে এইদিকে, কিন্তু কারেন্টের গতি হচ্ছে কি এইদিকে, তাহলে উল্টো আছে। তাহলে ওই পথে উপস্থিত রোধের জন্য পোটেনশিয়াল ড্রপ হবে কি, পজিটিভ। তাহলে কতটা পোটেনশিয়াল ড্রপ হবে, তাহলে কারেন্ট ইন্টু রোধের গুণফল, তাহলে I2 ইন্টু তাহলে কত হচ্ছে R2। এই পোটেনশিয়াল ড্রপটা কি হবে, পজিটিভ। কারণ আমার গতি যেদিকে কারেন্টের গতি হচ্ছে তার উল্টো দিকে, তার জন্য সেই পোটেনশিয়াল ড্রপটা কি হচ্ছে, পজিটিভ। এবং ওই পথে যদি কোনো কোষ থাকে তাহলে তার নিম্ন বিভব থেকে উচ্চ বিভব উঠলে পোটেনশিয়াল অ্যাড করতে হবে, আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নামলে পোটেনশিয়াল হ্রাস করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে উঠছি, তাহলে পোটেনশিয়ালটা কি হবে, যোগ হবে। তাহলে কতটা পরিমাণ যোগ হচ্ছে, E2 পরিমাণ। দেখতে পাচ্ছ, তাহলে E2 পরিমাণ কি হলো, যোগ হলো। E2 পরিমাণ কি হলো, তাহলে যোগ হলো। তাহলে আবার আমরা কিন্তু এখানে ফিরে চলে এসেছি, অর্থাৎ আমাদের লুপ কমপ্লিট হয়ে গেছে। তাহলে অর্থাৎ তাহলে ইকুয়ালস টু হচ্ছে কত, 0। তাহলে আমরা জানি যে কোনো লুপের পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ মোট পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু 0 হবে। লুপের
টোটাল যে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু জিরো। মাথায় রাখবে এইটুকু, আর বিশেষ কিছু মাথায় রাখার দরকার নাই। একটা কোশ্চেন তোমাদেরকে আমি সার্কিট ধরে বুঝিয়ে দেবো, তারপর আমি 6 বইয়ের সলিউশনে ঢুকে যাব। কোন লুপের ক্ষেত্রে আমি যে পথে হাঁটবো বা তুমি যে পথে হাঁটবে সেই দিকে যদি কারেন্টের গতিপথ হয়, তাহলে ওই পথে উপস্থিত রোধের দ্বারা পোটেনশিয়াল ড্রপ হবে কি নেগেটিভ। আর ওই পথে যদি কোনো কোষ অবস্থান করে, তাহলে তার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নামলে পোটেনশিয়াল হবে হ্রাস, আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে উঠলে পোটেনশিয়াল হবে অ্যাড বা যোগ করতে হবে। আর তোমার গতিপথ যেদিকে, কারেন্টের গতিপথ যদি উল্টো দিকে হয়, তাহলে তার জন্য পোটেনশিয়াল যে ড্রপ হবে সেটা হবে কি পজিটিভ, এবং টোটাল লুপের পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু কত হবে, জিরো। তাহলে দেখো এবার আমরা ক্যালকুলেশন করবো স্যার। এটাকে লিখলাম -I1 R1 প্লাস, তাহলে কত হচ্ছে I2 R2, বাকিটিকে ওপারে নিয়ে চলে যাও, তাহলে এটা হচ্ছে আমাদের E2 ছিল। তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে, E1টা ওপারে গেলে প্লাস E1 হবে, E2টা ওপারে গেলে মাইনাস E2 হবে। চলো ক্যালকুলেট, মাইনাস কমন নিয়ে মাইনাস গুণ করে দাও। মাইনাস কমন নিলে কি আসে দেখো তো, I1 R1 মাইনাস, তাহলে কত হচ্ছে I2 R2 ইকুয়ালস টু, এখানে মাইনাস কমন নাও, তাহলে কত হচ্ছে E2 মাইনাস অফ E1, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে দেখো I1 R1 মাইনাস হচ্ছে I2 R2 ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে E2 মাইনাস অফ E1। দেখো আগের সাথে সেম আছে না? দেখো এখানকার সূত্রটা আর এখানকার সূত্রটা সেম আছে, যে I1 R1 মাইনাস I2 R2 ইকুয়ালস টু E2 মাইনাস E1 ইকুয়ালস টু E2 মাইনাস E1। তাহলে তুমি দেখো যে এখানেও এসছে কত, I1 R1 মাইনাস I2 R2 ইকুয়ালস টু E2 মাইনাস E1। দুটোই রুলস, একটা হচ্ছে এটা রুলস আর একটা আমি যেটা বললাম এটা রুলস। আশা করি এই রুলসটাকে যদি তোমরা ধরে রাখো, কোনো কোয়েশ্চেনে তোমাদের প্রবলেম হবে না। কি কথাটা একটাই বলেছি, সেটা হচ্ছে তোমরা নোট ডাউন করে কমপ্লিটলি লিখে নেবে। সেটা হচ্ছে তুমি যে পথে হাঁটবে, কারেন্টের ডিরেকশন যদি সেদিকেই হয়, তাহলে ওই পথে যতগুলো অবস্থান, অর্থাৎ কারেন্টের ডিরেকশন ও তোমার হাঁটার পথ যদি একই দিকে হয়, আর ওই পথে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে তাদের জন্য পোটেনশিয়াল ড্রপ হবে কি, তাহলে বললাম নেগেটিভ। ওই পথে যতগুলো কোষ থাকবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নামলে পোটেনশিয়াল মাইনাস করবে, আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে উঠলে পোটেনশিয়াল অ্যাড করবে, ব্যাস। আর তোমার গতিপথ কারেন্টের গতিপথের যদি উল্টো দিকে হয়, তাহলে ওই পথে উপস্থিত সমস্ত রোধের জন্য পোটেনশিয়াল ড্রপ হবে কি, তাহলে পজিটিভ। তাহলে এইটুকু, এবং টোটাল লুপের যে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু কত হবে, জিরো। এইটুকু যদি তোমার মাথায় থাকে, এইটুকু তুমি স্ক্রিন পজ করে সম্পূর্ণ ঢুকে নাও, আর কোনো কোশ্চেনে তোমার সার্কিট বেসের প্রবলেম হবে না। এরপরে আমি একটা তোমাদের সার্কিটকে তুলে দিচ্ছি, এবং সেই সার্কিটটাকে দেখো আমি এই সূত্র বেসিসে, যেটা আমি বললাম আমার হাঁটার গতিপথ এই সমস্ত দিয়ে, সেটা দিয়ে আমি সলিউশন করছি। ওটা দিয়ে সলিউশন করবো বেশিরভাগ ক্ষেত্রে, কোনো সার্কিটে আমাদের অসুবিধা হবে না, এবং খুব ইজিলি ভাবে তোমরা সার্কিটগুলো কিন্তু কমপ্লিট করে যাবে। খুব ইজিলি ভাবে কিন্তু তোমরা সার্কিটগুলোকে কমপ্লিট করে যাবে। দেখো আমি একটা সার্কিট টুকে নিচ্ছি। দেখো এই সার্কিট এবং এটা একটা কোশ্চেন, সেটা দিয়ে তোমাকে কমপ্লিটলি আমি বুঝিয়ে দেবো, কোনো কোশ্চেন অসুবিধা হবে না। ওরা নাম দিয়েছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, আর 50 ভোল্ট 20 ভোল্ট নাম দিয়েছে। এটা হচ্ছে আমাদের 50 ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের 20 ভোল্ট। এই কোষের তড়িৎচালক অর্থাৎ বিভব প্রভেদ। আর একটা দিয়েছে আমাদের 20 ওহম, 10 ওহম, 10 ওহম। তাহলে এটা হচ্ছে আমাদের 10 ওহম, এটা হচ্ছে আমাদের 10 ওহম, এটা হচ্ছে আমাদের 20 ওহম। এবার ওরা বলেছে যে এ ও বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে, 2 ভোল্ট, 46 ভোল্ট, 3 ভোল্ট, 0.2 ভোল্ট। তাহলে অপশান দিয়েছে ওরা, এ নাম্বার অপশান দিয়েছে 2 ভোল্ট, বি নাম্বার অপশান দিয়েছে 46 ভোল্ট, সি নাম্বার অপশান দিয়েছে 3 ভোল্ট, ডি নাম্বার অপশান দিয়েছে 0.2 ভোল্ট। কোনটা হবে দেখো। হ্যাঁ, আমি একটা কোশ্চেন দেখাচ্ছি, তারপর আমি 66 বইয়ে ঢুকছি। এটা আমার কনসেপ্টটাকে ক্লিয়ার করি, তারপর তুমি দেখবে হয়ে যাবে। দেখো এটা হচ্ছে একটা তড়িৎ বর্তনী। তাহলে আমরা জানি যে বর্তনী বিশ্লেষণ করতে গেলে আমাদের একমাত্র কেভিএল সূত্র প্রয়োগ করা হয়।
তাহলে কেভিএল সূত্রটা আমরা প্রয়োগ করব। এখানে দেখো লুপ তৈরি হয়েছে দুটো, এটা একটা লুপ, এটা একটা লুপ। ইজিলি কোশ্চেন, কিছু না, দুটো লুপ তৈরি হয়েছে দেখো। তাহলে দুটো লুপ আমি নাম দিয়ে দিলাম, এটাকে আমি নাম দিচ্ছি এক্স ওয়াই, এটাকে নাম দিচ্ছি আমি পি, আর একটা নাম দিচ্ছি কিউ। দুটো লুপ তৈরি হয়েছে, একটা হচ্ছে এ বি এক্স ওয়াই, আর একটা হচ্ছে এ কিউ পি বি এ, দুটো লুপ তৈরি হয়েছে। জেনে রাখবে এইরকম যদি লুপে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কোষ অবস্থান করেছে, টোটাল তড়িৎ বর্তনীতে দুটো কোষ যদি অবস্থান করে, আমরা দেখতে পাচ্ছি একটা কোষের ভোল্টেজ হাই, একটা কোষের ভোল্টেজ হচ্ছে লো। জেনে রাখবা এই সমস্ত এটা দিয়ে আমরা কাজ করতে পারবো, কিন্তু নর্মালি জেনে রাখবে যে হাই ভোল্টেজ সবসময় তড়িৎ প্রবাহে মুখ্য ভূমিকা পালন করবে। হাই ভোল্টেজ সবসময়ের জন্য তড়িৎ প্রবাহে মুখ্য ভূমিকা পালন করবে হাই ভোল্টেজ। তাহলে দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 50 ভোল্ট, এটা হচ্ছে আমাদের 20 ভোল্ট। তাহলে কারেন্টে মুখ্য ভূমিকা পালন করবে এ, ধরে নাও এ আই পরিমাণ কারেন্ট পাঠাচ্ছে। কত পরিমাণ? আই পরিমাণ। যে কোষ তার উচ্চ বিভব যত পরিমাণ কারেন্ট পাঠাবে, নিম্ন বিভবে যেন তত পরিমাণই কারেন্ট এখানে আসে, সেটাই তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো আমি যাচ্ছে কিনা, সার্কিটটা যদি তোমার উচ্চ বিভব যে পরিমাণ কারেন্ট পাঠাবে, নিম্ন বিভব যদি সেই পরিমাণে কারেন্ট পাই, তাহলে তুমি জানবে তোমার সার্কিট ঠিক আছে, তাহলে তোমার কোশ্চেনে কোনো অসুবিধা হবে না। আগে সার্কিটকে বাঁচতে শিখতে হবে, সার্কিটকে ধরতে শিখতে হবে, তাহলে কোনো কোশ্চেনে অসুবিধা হবে না। বেশিরভাগ ছাত্রছাত্রী সার্কিট ধরতে সমস্যা, তার জন্য তার কোশ্চেন সলিউশন করতে সমস্যা হয়। উচ্চ বিভব অর্থাৎ যদি একটা টোটাল বর্তনীতে যদি দুটো কোষ থাকে, তাহলে হাই ভোল্টেজ ওলা কারেন্ট প্রদানে মুখ্য ভূমিকা নেবে, লো ভোল্টেজ ওলা কখনো মুখ্য ভূমিকা নেবে না। তাহলে এ যে পরিমাণ কারেন্ট পাঠাবে, ওর নিম্ন বিভব কিন্তু সেই পরিমাণে কারেন্ট যেন পাই, সেটা খেয়াল রাখতে হবে। দেখো তবে তোমাদের যে কোশ্চেনটা আমরা দেখলাম বা আমরা যে সার্কিটটাকে বুঝলাম, সে ব্যাপার দিয়ে একটা আমরা সার্কিট তুলে দিয়েছি। সেই সার্কিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এটা একটা 50 ভোল্ট দিয়েছে একটা তোর কোর্স, আর একটা দিয়েছে আমাদের 20 ভোল্ট, এবং একটা রেজিস্ট্যান্স দিয়েছে 10 ওহম, আর একটা দিয়েছে 10 ওহম, আর একটা দিয়েছে 20 ওহম। জেনে রাখতে হবে এরূপ যদি কোনো সার্কিট থাকে, তাহলে এরূপ সার্কিটে সবচাইতে অর্থাৎ কারেন্ট প্রদানে মুখ্য ভূমিকা পালন করবে হাই ভোল্টেজ। তাহলে একটা হচ্ছে 50 ভোল্ট, আর একটা হচ্ছে 20 ভোল্ট। তাহলে 50 ভোল্ট ওলাটা হচ্ছে কি, তাহলে সে মুখ্য ভূমিকা পালন করবে কারেন্টে। তার হাই অর্থাৎ তার যে উচ্চ বিভব, এর যতটা পরিমাণ কারেন্ট পাঠাবে, নিম্ন বিভবে যেন ততটা পরিমাণে কারেন্ট আসে, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমি ধরে নিলাম এর মধ্য দিয়ে কত পরিমাণ কারেন্ট পাঠাচ্ছে, সেটা হচ্ছে আই পরিমাণ। আই পরিমাণ কারেন্ট যদি এটা দিয়ে পাঠাই, তাহলে আই পরিমাণ কারেন্ট এটা দিয়ে আসবে, এটা দিয়ে এসে, এটা দিয়ে এসে, এটা দিয়ে এসে, এখানে এসে আবার জাংশন পয়েন্টে কারেন্ট ইনপুট আউটপুটে ভেঙে যাবে। তাহলে এটা দিয়ে আই আসলো, তাহলে ধরে নিচ্ছে এদিকে আই ওয়ান গেল, তাহলে এদিকে আসছে কত, আই টু। তাহলে এই আই টু পরিমাণ কারেন্টটাই কিন্তু এই এটা দিয়ে এসে আমাদের এইভাবে এসে এখানে আসলো, আর আই ওয়ান পরিমাণ কারেন্ট এটা দিয়ে গিয়ে টোটাল আই টু আর আই ওয়ান মিলে গিয়ে আই পরিমাণ কারেন্ট কিন্তু এই নিম্ন বিভাবে চলে এসছে। তাহলে এরূপ যদি হয় যে আমাদের যে বিভব কারেন্টের মুখ্য ভূমিকা পালন করছে, সে যদি দেখতে পাচ্ছি আমাদের যে কারেন্টের মুখ্য ভূমিকাতে সে যতটা পরিমাণ কারেন্ট পাঠিয়েছিল ওই কোষটা, নিম্ন বিভাবে ঠিক ততটা পরিমাণ কারেন্ট এসছে কিনা, যদি আসে তাহলে আমাদের সার্কিট ধরা ঠিক আছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লুপ দুটো তৈরি হয়েছে, একটা এটা লুপ আর একটা হচ্ছে এটা লুপ। এই সার্কিটে ওরা বলেছে যে এ আর বি এর মধ্যবর্তী বা এ আর বি এর যে প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে তুমি বলো। তাহলে এ ও বি এর প্রান্তীয় বিভব পার্থক্য, একটা বলেছে 2 ভোল্ট হবে না 46 ভোল্ট হবে না 3 ভোল্ট হবে না 0.2 ভোল্ট হবে, ওদের অপশানে দেওয়া রয়েছে 2 ভোল্ট। তাহলে আমরা দেখছি যে 2 ভোল্টটা আমাদের ঠিকঠাক আসছে কিনা, সেটা দেখার জন্য আমরা দেখলাম এরূপ সার্কিটে দুটো লুপ তৈরি হয়েছে, একটা হচ্ছে এটা লুপ আর একটা হচ্ছে এটা লুপ। তাহলে এই লুপের ক্ষেত্রে আমি যদি প্রথমে বিবেচনা করি, লুপটার জন্য আমরা লিখলাম যে কি বি এক্স ওয়াই এ বি লুপ, বি এক্স ওয়াই এ বি লুপ। অর্থাৎ লুপ তাকে বলা হয় যার আদি আর অন্তিম বিন্দু সেম থাকবে। দেখো আদি বলতে বি থেকে শুরু করে অন্তিম বিন্দু কোথায় এসছে, বি তে এসে শেষ হয়েছে, তাহলে সেটাকে আমরা একটা লুপ বলতে পারি। আমি কিছুক্ষণ আগে বলে আসলাম যে আমার যেই লুপে বি থেকে শুরু করেছি ঘুরে বি তে আসবো, তাহলে বি থেকে হাঁটতে শুরু করেছি কোন দিকে, এক্স এর দিকে, কারণ বি থেকে এক্স এর দিকে আসবো। তাহলে আমার গতিপথ যে লাইনে হবে সেই লাইনে যদি কোনো রোধ উপস্থিত করে, তাহলে তার জন্য যে পোটেনশিয়াল ড্রপ সেটা হচ্ছে আমাদের কি, তাহলে নেগেটিভ। তাহলে আমরা দেখতে পেলাম বি থেকে যখন আমি এক্স এর দিকে আসছি, এখানে কোনো রোধ নেই, তাহলে আমি এক্স থেকে আবার কোথায় যাব, ওয়াই তে যেতে গিয়ে আমি দেখতে পাচ্ছি একটা রেজিস্ট্যান্স রয়েছে 10 ওহম। তাহলে তার জন্য যে পোটেনশিয়াল ড্রপ সেটা হচ্ছে নেগেটিভ হবে। দেখো আমি লিখেছি তাহলে কত হচ্ছে, এর মধ্যে কারেন্ট হচ্ছে আই টু আর 10 ওহম, তার জন্য কি লিখেছি মাইনাস আই টু ইন্টু 10, অর্থাৎ পোটেনশিয়াল ড্রপ আই ইন্টু আর, আই বলতে এখানে আই টু, আর বলতে 10। তাহলে এটা হচ্ছে তার ড্রপ হয়েছে পোটেনশিয়াল, আর এবং এটা হচ্ছে আমার কারেন্টের দিক যেদিকে, আমার গতিপথ সেদিকে, তার জন্য সেটা হয়েছে কি নেগেটিভ।
এবং সেই পথে যদি কোনো কোষ থাকে তাহলে তার নিম্ন বিভব থেকে উচ্চ বিভাবে গেলে পোটেনশিয়াল যোগ হবে এবং উচ্চ বিভব থেকে নিম্ন বিভাবে নামলে পোটেনশিয়াল হ্রাস হবে। তাহলে এখানে কি করেছি, পোটেনশিয়াল নিম্ন বিভব থেকে উচ্চ বিভাবে উঠেছি, তার জন্য +20 করেছি। তারপরে আমরা করেছি কি, এটা দিয়ে লুপ কমপ্লিট করে ওয়াই গেছি, ওয়াই থেকে এতে এসেছি, এ থেকে আবার কোথায় আসলাম, বিতে আসলাম। তাহলে আমার গতিপথ যেদিকে কারেন্টের গতিপথ তার উল্টো দিকে, তার জন্য এক্ষেত্রে পোটেনশিয়াল ড্রপটা হবে আই আর পরিমাণ, অর্থাৎ আই বলতে I1 ইন্টু আর বলতে 10, তার জন্য পোটেনশিয়াল ড্রপটা হবে পজিটিভ এবং টোটাল লুপের পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কিছু করিনি, শুধুমাত্র আমরা সামনে মাইনাসটাকে কমন নিয়েছি, অর্থাৎ কমন নিয়ে আমরা সাজিয়েছি, 10I1 কে সামনে লিখেছি আর -10I2 কে পরে লিখে এটা করেছি, কমন নিয়ে কাটাকাটি করে ইকুয়েশন সাজিয়েছি। এই ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করে আমরা এটা লিখেছি। একই রকম ভাবে এই একটা লুপ, এই লুপের ক্ষেত্রে আমরা দেখেছি কি, তাহলে আমি লুপটার নাম দিয়েছি কত, QPBA কিউ, মানে লুপ তাকে বলবে যার আদি বিন্দু আর অন্তিম বিন্দু সেম থাকবে। তাহলে আদি বিন্দু কিউ এবং অন্তিম বিন্দু হচ্ছে কি তাহলে কিউ। তাহলে যেখান থেকে শুরু করব ঘুরে যদি সেখানে আসি তাহলে সেটা হলো লুপ। কিউ থেকে শুরু করে পি তে আসবো, পি থেকে শুরু করে বিতে যাবো, বি থেকে শুরু করে এতে, এ থেকে আবার কিউতে, দেখো তাহলে এটা হচ্ছে একটা লুপ। তাহলে এই লুপের ক্ষেত্রে আমি ধরবো এখান থেকে শুরু করি, তাহলে আমার গতিপথ হচ্ছে এই বরাবর। তাহলে আমার গতিপথ যেদিকে কারেন্টের ডিরেকশন আছে সেই দিকেই, তার মানে ওই পথে যতগুলো কোষ থাকবে তার নিম্ন বিভব থেকে উচ্চ বিভব উঠলে পোটেনশিয়াল অ্যাড হবে, আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নামলে পোটেনশিয়ালটা কি হবে, মাইনাস হবে। তাহলে তুমি দেখো যে এক্ষেত্রে আমি পেয়ে গেছি একটা কোষ, তাহলে তার নিম্ন বিভব থেকে আমি উচ্চ বিভবে উঠে এসেছি, তার জন্য পোটেনশিয়াল কি হবে, যোগ হবে, তার জন্য যোগ করেছি। আবার ওই পথে আমার দিক যেদিকে কারেন্টের দিক সেই দিকেই, তার জন্য একটা রেজিস্ট্যান্স পেয়েছি, রেজিস্ট্যান্সের জন্য পোটেনশিয়াল ড্রপ হয় নেগেটিভ। তাহলে কত লিখেছি আমরা, তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে আই, কিন্তু রেজিস্ট্যান্সটা হচ্ছে 20, তাহলে আই আর পরিমাণ পোটেনশিয়াল ড্রপ হয়েছে, সেটা নেগেটিভ হয়েছে কারণ আমার দিক যেদিকে কারেন্টের দিক সেই দিকে, সেই জন্য। তারপর আমি এখানে দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি, কিউ থেকে পি আসলাম, পি থেকে বিতে আসলাম, দেখো পি থেকে বিতে গেলাম, কোনো রেজিস্ট্যান্স পাইনি। আবার বি থেকে আমি এতে যাব, তাহলে বি থেকে যখন আমি এতে যাব তখন এর মিডিলে একটা রেজিস্ট্যান্স থেকে গেছে, তাহলে রেজিস্ট্যান্সের জন্য পোটেনশিয়াল কি হবে, ড্রপ হবে। কতটা পরিমাণ ড্রপ হবে না, আই আর পরিমাণ, আই বলতে ক্ষেত্রে I1, আই বলতে কত I1 ইন্টু আর বলতে 10, তাহলে I1 ইন্টু 10 পরিমাণ ড্রপ হবে। যেহেতু আমার দিক যেদিকে, আমার গতিপথ হচ্ছে এইদিকে, তার আর প্রবাহের গতিপথ হচ্ছে ওইদিকে, তার জন্য পোটেনশিয়াল ড্রপ হবে কি নেগেটিভ এবং টোটাল লুপেরটা কত হবে 0। দিয়ে কিছুই করিনি আমরা, 10I 20 আইটাকে রাখলাম, 10I1টাকে রাখলাম, 50টাকে ওপরে মাইনাস করলাম, মাইনাস কমন নিলাম, কমন নিয়ে আমরা ইকুয়েশনটাকে সাজালাম, সাজানোর পর এখানে আই এর পরিবর্তে আমি লিখতে পারি I1 প্লাস I2, এটা যা করার করলাম। তারপরে 20 গুণ করে দিলাম, 20 ইন্টু I1 প্লাস 20 ইন্টু I2 প্লাস 10 ইন্টু I1 ইকুয়ালস টু 50। ক্যালকুলেশন করলাম আর কিছুই না, তাহলে 20টা I1 আর একটা 10টা I1, তাহলে 30টা I1 হচ্ছে, আর 20I2 ছিল থেকে গেল ইকুয়ালস টু 50। 10 কমন নিয়ে আমরা কাটাকাটি করলাম, 3I1 প্লাস 2I2 ইন্টু 5। এই যে 1 নম্বর সমীকরণ, এই যে 1 নম্বর সমীকরণ আর এখানকার 2 নম্বর সমীকরণকে আমরা যোগ করেছি। দেখো 1 ও বি, এ ও বি, আচ্ছা তাহলে এখানে এ ও বি না, 1 ও 2 নম্বর, সরি এটা এ ও বি, ঠিক আছে। তাহলে দেখো এই যে এখানে আমরা কি করেছি, 1 ও 2 নম্বরকে যোগ করে পাই, যোগ করেছি 2I1 মাইনাস 2I2, বাম পাশ যোগ, ডান পাশ যোগ, ক্যালকুলেশন করে আমরা I1 সমান 1/5 পেলাম। এবার তাহলে আমরা পেয়ে গেছি I1 সমান এত। ওরা বলেছে এই এটার প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে, তাহলে এটার প্রান্তীয় বিভব প্রভেদ ইকুয়ালস টু এর মধ্যবর্তী প্রবাহ মাত্রা ইনটু এর রোধ। এটা ইকুয়েশন, এ ও বি এর প্রান্তীয় বিভব প্রভেদ সমান হচ্ছে VA মাইনাস VB সমান হচ্ছে I ইনটু আর। যার প্রান্তীয় বিভব প্রভেদ তার প্রবাহ মাত্রা তার রোধ, তার প্রবাহ মাত্রা কত আছে I1, তার রোধটা কত আছে 10। ক্যালকুলেশন করে আমরা দেখতে পেলাম 2 ভোল্ট। তাহলে আমাদের অপশনটা হচ্ছে এ রাইট অ্যান্সার। স্ক্রিন পজ করে তোমরা টুকে নাও। এবার দেখো তারপরে আমাদের কোশ্চেন রয়েছে, আমরা যেহেতু 660 বইয়ের সলিউশন করাচ্ছি সেখানে কোশ্চেন আছে, দেখো তড়িৎ বর্তনী বিশ্লেষণের জন্য ব্যবহৃত কারশফের সূত্রাবলীর ভিত্তি। তড়িৎ বর্তনী বিশ্লেষণের জন্য ব্যবহৃত কারশফের সূত্রাবলীর ভিত্তি চেয়েছে। 1 নম্বর কোশ্চেন বলেছে তড়িৎ বর্তনী বিশ্লেষণের জন্য, তড়িৎ বর্তনী বিশ্লেষণ
জন্য কারশফের সূত্রাবলীর ভিত্তি, কারশফের সূত্রাবলীর ভিত্তি, কারশফের সূত্রাবলীর ভিত্তি বলেছে। তাহলে ভিত্তি ভিত্তি হলো অপশানে কি কি দিয়েছে দেখো, শক্তির সংরক্ষণ, ভরবেগের সংরক্ষণ, এ নাম্বার অপশান দিয়েছে শক্তির সংরক্ষণ, বি নাম্বার অপশান হচ্ছে ভরবেগের সংরক্ষণ, সি নাম্বার অপশান দিয়েছে ভর সংরক্ষণ সূত্র, ডি নাম্বার অপশান দিয়েছে ওরা নান অফ দিস, কোনোটিই নয়। তাহলে আমরা জানবো, সবসময়ের জন্য আমি ভিডিও শুরুর প্রথম দিকে আমি বলে এসেছি যে কারশফের যে দ্বিতীয় সূত্র, অর্থাৎ বলছে কারশফের দ্বিতীয় সূত্র সবসময়ের জন্য তড়িৎ বর্তনী বিশ্লেষণের সূত্র, অর্থাৎ তড়িৎ বর্তনী বিশ্লেষণ যেহেতু বলেই দিয়েছে, জন্য কারশফের সূত্রাবলীর ভিত্তি হলো একমাত্র শক্তির সংরক্ষণ সূত্র। কারণ আমরা জানি কেভিএল সূত্র শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে এবং কেসিএল সূত্র আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার রাইট হবে এ নাম্বার অপশন। তারপর 2 নম্বর কোশ্চেন বলেছে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে কোন তড়িৎ বর্তনী বিশ্লেষণকে বলা হয়। 2 নম্বর কোশ্চেনে বলেছে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে কোন তড়িৎ বর্তনী বিশ্লেষণকে বলা হয়। কোন তড়িৎ বর্তনী বিশ্লেষণ কে বলা হয়। তাহলে বলা হয় কি, তাহলে কোশ্চেন ওরা দিয়েছে, বলা হয় প্রবাহ মাত্রা বিশ্লেষণ, বিভব বিশ্লেষণ। এ নাম্বার হচ্ছে প্রবাহ মাত্রা বিশ্লেষণ, বি নাম্বার অপশন হচ্ছে ভোল্টেজ বিশ্লেষণ বা বিভব বিশ্লেষণ, সি নাম্বার হচ্ছে মেরু বিশ্লেষণ, ডি নাম্বার হচ্ছে কি জালিকা বিশ্লেষণ। তাহলে জেনে রাখবে যে কারশফের যেহেতু বলে দিয়েছে কোশ্চেনে দ্বিতীয় সূত্র প্রয়োগ করে কোন তড়িৎ বর্তনী বিশ্লেষণকে বলা হয় কি, কারশফের দ্বিতীয় সূত্র নামই হচ্ছে কেভিএল, তার মানে হচ্ছে বিভব বিশ্লেষণ। অর্থাৎ কোন তড়িৎ বর্তনী বিশ্লেষণকে বলা হয় বিভব বিশ্লেষণ, সেটা কি বলা হবে, বিভব বিশ্লেষণ, অর্থাৎ কেভিএল, কারশফস ভোল্টেজ ল। তাহলে দুটো কোশ্চেন আমরা সলিউশন করলাম। দুটো কোশ্চেনের পরে আমরা এবার সার্কিট বেসের কয়েকটা কোশ্চেন একটু ঢোকার চেষ্টা করবো, যে কোশ্চেনগুলো সবচেয়ে কনসেপচুয়াল আর কি। দেখো ওরা বলছে দুটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ প্রায় শূন্য, দুটি তড়িৎ কোষ দিয়েছে, ওরা একটা সার্কিট এঁকেছে, সার্কিট আঁকার পর বলেছে এভাবে একটা সার্কিট দিয়েছে। 3 নম্বর কোশ্চেন, এভাবে ওরা একটা সার্কিট দিয়েছে, এরূপ একটা সার্কিট দিয়েছে ওরা, এটাকে বলেছে 8 ভোল্ট, এটাকে বলেছে এদের ভোল্টেজটা হচ্ছে V2, আর এটা হচ্ছে 20 ওহম, আর এটা হচ্ছে 15 ওহম দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 5 ওহম। ঠিক আছে, এবার ওরা বলে দিয়েছে কোশ্চেনে দেখো অপশন দিয়েছে এ নাম্বার অপশন 24 ভোল্ট, বি নাম্বার অপশন তাহলে 16 ভোল্ট, 12 ভোল্ট, 8 ভোল্ট, 16 ভোল্ট, 12 ভোল্ট সি নাম্বার অপশন, ডি নাম্বার অপশন হচ্ছে 8 ভোল্ট। এটি হচ্ছে অপশন।
দেখো ওরা কোশ্চেনটাতে বলেছে, কোশ্চেনে কিছু বলেনি, এরকম একটা সার্কিট দিয়েছে, দুটো তড়িৎ কোষ রয়েছে, এটা একটা তড়িৎ কোষ, এটা একটা তড়িৎ কোষ। কোশ্চেনে বলে দিয়েছে তাদের অভ্যন্তরীণ রোধ শূন্য, তাদের অভ্যন্তরীণ রোধ আর ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, জিরো। কোনো অভ্যন্তরীণ রোধ নেই তাদের ক্ষেত্রে। দিয়ে ওরা বলছে যে অভ্যন্তরীণ রোধ শূন্য, তাদের নিম্নলিখিত বর্তনীতে যুক্ত করেছে, মানে এরূপ বর্তনীতে যুক্ত করা হয়েছে দুটো তড়িৎ কোষকে, নিম্নলিখিত বর্তনীতে যুক্ত করেছে যাদের অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে কত, জিরো। হ্যাঁ, 20 ওহম রোধের ভিতর প্রবাহ শূন্য হলে ভিটু এর মান কত হবে? ওরা বলছে এই যে রোধ, এর মধ্য দিয়ে কারেন্টের মান জিরো, 20 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্টের ভ্যালুটা কত হচ্ছে, জিরো। তাহলে বলছে কি যে ভিটুর মান কত হবে? নর্মাল কনসেপ্টকে কাজে লাগাও, আমাদের অন্য কোনো কাজে লাগানোর দরকার নেই। ওরা কিন্তু একটু বলে দিয়েছে যে এটা দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে I1 পরিমাণ, কত পরিমাণ, I1 পরিমাণ। নর্মাল কনসেপ্ট আমি যেটা শিখালাম সেটাকে নেবে, যে টোটাল তড়িৎ বর্তনী, টোটাল তড়িৎ বর্তনীতে আমরা দেখতে পাচ্ছি দুটো লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ। আমি যে কোনো একটা লুপকে যদি আমি বিবেচনা করি, আমরা জানতাম দুটো তড়িৎ কোষ যদি অবস্থান করে, দুটো তড়িৎ কোষ যদি অবস্থান করে, তাহলে যেটা হাই ভোল্টেজ হবে সেটাই আমাদের প্রবাহ বিশ্লেষণে বা প্রবাহ কারেন্ট পাঠানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে। তাহলে আমাদের ভোল্টেজ জানি না, তাহলে এ উচ্চ বিভব হবে না এ নিম্ন বিভব হবে আমি বলতে পারছি না। তার জন্য যদি বিভবের মান দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা করতে পারতাম, যেহেতু দেওয়া নেই তার জন্য আমি করলাম কি, যেহেতু ওরা বলেছে এটা দিয়ে I1 যাচ্ছে, তাহলে এটা একটা লুপ মনে করো, এটা একটা লুপ মনে করো, তাহলে এ তো বিভব আমি বুঝতে পারছি না যে এ হাই না এ লো, আমি ধরে নিচ্ছি তাহলে এই ভোল্টেজের ধরুন এদিকে একটা I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, I2 পরিমাণ কারেন্ট। তাহলে দেখো যখন আমি এই লুপটাকে বিবেচনা করব, যখন এই লুপটাকে আমি বিবেচনা করব, যখন এই লুপটাকে বিবেচনা করব, নাম দিয়ে দাও তোমার নিজের মতো করে, এটা এ বলে দাও, এটাকে বি বলে দাও, এটাকে এক্স বলে দাও, এটাকে ওয়াই বলে দাও, এটাকে পি বলে দাও, এটাকে কিউ বলে দাও। তুমি যে কোনো একটা লুপকে বেছে নাও, যে কোনো একটা লুপকে তুমি বেছে নাও। তাহলে আমি বেছে নিলাম কাকে, তাহলে এক্স ওয়াই এ বি লুপকে। তাহলে এক্স ওয়াই এ বি, এক্স এক্স এসে থামতে হবে, তাহলে এটা লুপ। আদি আর অন্তিম বিন্দু কি থাকবে, সেম থাকবে। তাহলে এক্স থেকে ঘুরে কোনটা দিয়ে যাবো, ওয়াই, ওয়াই থেকে এ, এ থেকে বি, এ থেকে বি থেকে এক্স এ আসবো। আদি আর অন্তিম সেম আছে, তাহলে এটা হলো একটা লুপ। তাহলে এই লুপের ক্ষেত্রে দেখো এক্স থেকে শুরু করেছি, ওয়াই কোনো রেজিস্ট্যান্স নেই, কোনো কোষ নেই, বাদ দাও। তাহলে ওয়াই থেকে এ তে যেতে গিয়ে আমি কি দেখতে পাচ্ছি, একটা রোধ দেখতে পাচ্ছি। তাহলে রোধের জন্য পোটেনশিয়াল ড্রপ কি হবে, নেগেটিভ। কেন, আমার গতিবেগ যেদিকে হচ্ছে, কারেন্টের গতিবেগ হচ্ছে সেই দিকে। কারণ আমি যাচ্ছি এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে এ তে যাচ্ছি, আমি যাচ্ছি ওয়াই থেকে এ তে, কারেন্টও যাচ্ছে ওয়াই থেকে এ তে। তাহলে এর জন্য রোধের ধরুন পোটেনশিয়াল ড্রপ হবে কি, নেগেটিভ। তাহলে কত পরিমাণ পোটেনশিয়াল ড্রপ হবে, আই আর, আই বলতে এখানে কত, I1 ইন্টু আর বলতে কত, তাহলে 5, এটা নেগেটিভ হবে, সামনে মাইনাস। দিয়ে আমি এ থেকে গেলাম, আবার এ থেকে কোথায় আসতে হবে, বিতে। তাহলে এ থেকে বিতে আসছি, এ থেকে কোথায় আসছি, বিতে, এ থেকে আসছি কোথায়, বিতে। তাহলে এ থেকে যদি আমি বিতে আসি, তাহলে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে এই লুপে, এই পরিমাণ কারেন্টে যাচ্ছে, এই পরিমাণ কারেন্টে যাচ্ছে, I1 পরিমাণ কারেন্টে যাচ্ছে। তাহলে I1 ইন্টু 20 হবে। তাহলে I1 ইন্টু 20 মাইনাস হয়ে যাবে, কারণ আমার গতি যেদিকে, কারেন্টের গতি সেদিকে। তাহলে I1 ইন্টু 20, তাহলে এখানে চলে আসলাম। তাহলে এবার আবার বি থেকে আসতে হবে কোথায়, তাহলে এক্স এ, বি থেকে এক্স এ আসতে গিয়ে আমাদের কোষ পেয়েছি, কোষ পেলে তার নিম্ন বিভব থেকে উচ্চ বিভব আসলে পোটেনশিয়াল কি করতে হবে, অ্যাড করতে হবে। তার জন্য 8 যোগ হবে ইকুয়ালস টু টোটাল লুপের পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু 0। তাহলে দেখো -5 ইন্টু I1। আর কোশ্চেনে যে তোরা বলে দিয়েছে যে প্রদত্ত সার্কিটে 20 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্টের মান 0, তার মানে এটা 0 হয়ে গেলে পুরোটাই 0 হয়ে গেল। তাহলে এটা বাদ, তাহলে পড়ে থাকলো +8 ইকুয়ালস টু 0। তাহলে 5I1 সমান তাহলে কত হচ্ছে, 8 লিখতে পারি, কারণ ওপরে মাইনাস গেলে মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে I1 সমান তাহলে কত পাচ্ছি আমরা, 8/5। তাহলে এটা আমরা পেলাম I1 এর ভ্যালু, এটা একটা পেয়ে গেলাম আমরা। এখন দ্বিতীয় তোরা বলেছে যে এর মধ্য দিয়ে যে কারেন্ট, এর মধ্য দিয়ে যে কারেন্ট সেটা হচ্ছে I1 ইজ ইকুয়াল টু 0। আর যখন আমরা এই লুপটাকে যখন বিবেচনা করব, সেই লুপটার নাম বলে দিচ্ছি আমি, ধরে নাও তুমি যেখান থেকে শুরু করতে পারো। তাহলে আমি শুরু করছি কিউ থেকে, বি থেকে, এ থেকে, পি থেকে কিউ। তাহলে কিউ বি এ পি কিউ, এটা একটা লুপ। তাহলে এই লুপের ক্ষেত্রে আমি দেখো আমার গতি শুরু হয়েছে কোন দিক থেকে, কিউ থেকে বি, কোনো রেজিস্ট্যান্স নেই, কোনো কোষ নেই। বি থেকে কোথায়, এখানে কারেন্ট কত আসছে, I2 পরিমাণ, এই লুপের ক্ষেত্রে কারেন্ট যাবে I2। তাহলে বি থেকে কোথায় যাচ্ছে, এতে, এতে যেতে গিয়ে আমার গতি যেদিকে, কারেন্টের গতি সেদিকে, তাহলে পোটেনশিয়াল ড্রপটা কত হবে, নেগেটিভ। তাহলে নেগেটিভটা কত হচ্ছে, 20 ইন্টু I2, 20 ইন্টু কত, I2। বোঝা গেছে আশা করি। তারপরে বলছে আমি এখানে এতে চলে এসেছি, বি থেকে এতে আসলাম, এ থেকে যাবো কোথায়, পিতে। তাহলে এ থেকে পিতে যেতে গিয়ে আমার একটা কোষ পেয়েছি, কোষের নিম্ন বিভব থেকে উচ্চ বিভব উঠলে পোটেনশিয়াল কি হবে, অ্যাড হবে। তার জন্য প্লাস হচ্ছে, তাহলে কত হচ্ছে, V2। এবার আমি পি থেকে এসে আবার কোথায় আসতে হবে, কিউতে। তাহলে কারেন্ট তো এইদিকে আসছে আর আমিও আসছি এইদিকে, তাহলে এই রোধের জন্য পোটেনশিয়াল ড্রপ কি হবে, নেগেটিভ। তাহলে -15 ইন্টু তাহলে কত হচ্ছে, I2 ইকুয়ালস টু 0। ওরা বলে দিয়েছে 20 ওহম রোধের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটার মান কত, 0।
তাহলে I2 ইকুয়ালস টু তাহলে কত বলেছে ওরা 0। 20 ওহমের রোধের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে, অর্থাৎ 20 ওহম রোধের মধ্যে দিয়ে যেটুকু যাচ্ছে ওই I2 টুকু 0। তাহলে বলছে, তাহলে আমি লিখতে পারি তাহলে V2 তাহলে মাইনাস 15 ইন্টু তাহলে কত হচ্ছে I2 ইকুয়ালস টু 0। 15 ইন্টু I2 ইকুয়ালস টু 0। তাহলে V2 ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 15 ইন্টু I2। আর যেহেতু I1 ইজ ইকুয়াল টু 0 আর I2 ইজ ইকুয়াল টু 0, তাহলে I1 ইজ ইকুয়াল টু I2 বলতে পারি আমরা। তাহলে 15 ইন্টু I2 জায়গায় লিখতে পারি I1। তাহলে 15 ইন্টু I1 এর মান কত পেয়েছি 8/5। তাহলে হচ্ছে 8 বাই তাহলে কত হচ্ছে 5। তাহলে 5 3 15, 3 8 হচ্ছে কত 24 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন, দেখো কোনটা আছে। তাহলে এ নাম্বার অপশন ইজ রাইট। চলো, কোনো ভারী কোশ্চেন কিছুই নেই, আমরা অন্য প্রসেসও করতে পারি, যে যেটা ভাবে ভালো লাগে সেটা ভাবে করে নিবা, কোনো অসুবিধে হবে না। তারপরে চলো তারপর দেখো একটা কোশ্চেন দিয়েছে যে এই এর মধ্যে তুল্যরোধ কত হবে, এরকম একটা সার্কিট দিয়েছে ওরা। এটাকে ই বলেছে, এটাকে এ পয়েন্ট বলেছে। তাহলে ছবিটা এভাবে দিয়েছে ওরা। অ্যাকচুয়ালি ছবিটা এভাবে দিয়েছে, এটা হলো ছবি, এটা ওদের ছবি দিয়েছে, দিয়ে বলে দিয়েছে প্রত্যেকটা রোধ হচ্ছে 2 ওহম করে, আর নাম দিয়েছে এ বি সি ডি। নাম দিয়েছে এ, এটা পয়েন্টের নাম এ দিয়েছে, এটার নাম দিয়েছে বি, এটার নাম দিয়েছে সি, এটার নাম দিয়েছে ডি, এটার নাম দিয়েছে ই। প্রত্যেকটা রোধ হচ্ছে 2 ওহম, প্রত্যেকটা রোধ হচ্ছে 2 ওহম, 2 ওহম, 2 ওহম, 2 ওহম। প্রদত্ত সার্কিটে বলেছে এ আর ই এর মধ্যে তুল্য রোধ কত হবে। ওরা অপশন দিয়েছে, এ নাম্বার অপশন হচ্ছে 2/7 ওহম, বি নাম্বার অপশন দিয়েছে কত, তাহলে বি নাম্বার অপশন দিয়েছে 4/7 ওহম। তাহলে 4/7 ওহম, তাহলে 16/সি নাম্বার অপশন দিয়েছে কত 16/7 ওহম, আর একটা দিয়েছে 1/7 ওহম। ডি নাম্বার হচ্ছে কত 1/7 ওহম। দেখো কি করতে হবে, আমাদের কোশ্চেনটা খুবই ইজি, কিছুই নেই। যেহেতু বলছে এরকম একটা সার্কিট আমরা জানবো, যে সার্কিটের ক্ষেত্রে আমি যে কোনো একটা দিক দিয়ে কারেন্টকে প্রবেশ করাবো, যে কোনো একটা দিক দিয়ে কারেন্টকে নির্গমন করবো। ধরে নিচ্ছি আমি এই দিক থেকে কারেন্টটা প্রবেশ করবো, ধরে নাও আমি কিভাবে বুঝবো যে রেজিস্ট্যান্স গুলো শ্রেণীতে আছে না সমান্তরালে আছে, বুঝাটাই হচ্ছে মেনলি জায়গা। তো ধরে নাও যে এদিক থেকে কারেন্ট ঢুকছে, তার মানে এটা উচ্চ বিভব, এদিক থেকে কারেন্ট এদিকে আসবে, তার মানে এটা হলো নিম্ন বিভব। তাহলে কারেন্টের স্রোত থাকবে সবসময় উচ্চ থেকে কোন দিকে থাকবে, নিম্নের দিকে থাকবে। তো এখানে যখন কারেন্ট আসছে, ধরে নাও আই পরিমাণ আসলো, তাহলে এখানে কত পরিমাণ আসবে, আই পরিমাণে যেন আসা উচিত। মিডিলে তুমি কি করবে সেটা তোমার ম্যাটার। তো আই পরিমাণ কারেন্ট আসতে গিয়ে এখানে জাংশন পয়েন্ট পেয়ে গেছে, তাহলে এইদিকে কারেন্ট ভেঙে গেল। তাহলে ধরে নাও যে এইদিকে একটা পথে কারেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে কত I2 পরিমাণ, আর এই পথে একটা কারেন্ট গেল, সেটা হচ্ছে কত I1 পরিমাণ। দেখুন এবার I1 পরিমাণ কারেন্ট যেতে গিয়ে তাহলে এখানে আসলো কত, তাহলে বলছে কি যে I1 পরিমাণ কারেন্ট আসলো। I1 পরিমাণ এসে এটা দিয়ে ধরে নাও চলে গেল আমার I3 পরিমাণ কারেন্ট, কত পরিমাণ I3, এখানে এসে আবার ভাঙবে, তাহলে এটা দিয়ে আসছে কত, তাহলে I1 মাইনাস তাহলে কত আসছে I3। আর এটা লাইন দিয়ে কত যাচ্ছে, তাহলে I2। তাহলে এটা দিয়ে কত যাচ্ছে, তাহলে I2 পরিমাণ আসছে। এই যে দেখো I1 মাইনাস I3 কারেন্ট এটা দিয়ে এসে, এটা দিয়ে এসে, এটা তো একটাই লাইন, এটা হচ্ছে একটাই লাইন, এটা দিয়ে এসে এটা দিয়ে ফিরে গেল। তাহলে এই মন দিয়ে কতটা যাচ্ছে, তাহলে I1 মাইনাস তাহলে কত হচ্ছে I3 ফিরে গেল। তাহলে I1 মাইনাস I3 ফিরে গেল এটা দিয়ে। তাহলে I1 মাইনাস I3, দেখো ভালো করে, তাহলে I1 মাইনাস I3 এটা দিয়ে ফিরে আসছে, আর এটা দিয়ে চলে গেল কত, তাহলে I2। তাহলে এটা দিয়ে কত আসছে, তাহলে I2। I1 মাইনাস I3 এখানে এসে মিলছে, আর এদিকে আসছে I3। তাহলে টোটাল এই পথে কত আসবে, তাহলে হচ্ছে I1 মাইনাস I3 প্লাস অফ I3 পরিমাণ কারেন্ট আসবে, কারণ এদিকে I3 আসছিল আর এদিকে I1 মাইনাস I3 যাচ্ছিল, দুটো ইনপুট, এটা হচ্ছে তাহলে আউটপুট।
তাহলে আমরা বলবো তাহলে এই দুটোর সমষ্টির সাথে এটা কি হবে, সমান হয়ে যাবে। তাহলে এই দুটোর সমষ্টির সাথে এটা সমান হবে। তাহলে এখানে কতটা পরিমাণ কারেন্ট আছে সেই কারেন্ট আমরা পাবো কত, তাহলে এই দুটোর সমষ্টি I1 মাইনাস I3 প্লাস I3। তাহলে এটা এটা কেটে গেলে পড়ে থাকলো তাহলে কত, তাহলে I1 পরিমাণ কারেন্ট। তার মানে এই পথে আসলো কত, I1। দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে দেখো এখানে ভেঙেছিল আই পরিমাণ কারেন্ট I1 আর I2 তে। তাহলে এইগুলো সার্কিটের পথ দিয়ে টোটাল তাহলে আমরা এখানে পেলাম কত, I1। আর এই লাইন দিয়ে যাচ্ছে কত, তাহলে I2। I1 আর I2 যোগ করলে তাহলে টোটাল কারেন্ট কত পাবো, I। তাহলে দেখো সার্কিট ধরো আমাদের ঠিক আছে, কারণ উচ্চ বিভব যে পরিমাণ কারেন্ট প্রেরিত করবে নিম্ন বিভব যেন সেই পরিমাণ কারেন্টে যেন পাই সেটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা পেয়ে গেছি। মিডিলে দেখো যে সমস্ত লাইনে কারেন্ট সেম থাকে তারা হলো শ্রেণী সমবায়, আর যেগুলোতে কারেন্ট ডেভিয়েশন হয়ে যায়, ডেভিয়েটেড হয়ে যায়, তারা হচ্ছে কি তাহলে প্যারালাল। তাহলে তুমি দেখো যে এখান থেকে আমি এখানে তো বুঝতে পারছি এই লাইনগুলো প্যারালাল গেছে, মানে এটা একটা লাইন আর এটা একটা লাইন, এটা প্যারালাল গেছে, এটা বুঝতে পেরেছি। কিন্তু তুমি দেখো এই পয়েন্টটাকে বিবেচনা করলে দেখো এটা থেকে এই লাইনে কি হয়েছে, কারেন্ট একই আছে, মানে এটা আর এটা কিসে আছে, শ্রেণীতে। আর এই লাইনে কারেন্ট আলাদা গেছে, তার মানে এটার সাথে এই দুটো আছে কিসে, এই দুটো আছে শ্রেণীতে, তার তুল্যটা এর সাথে কিসে আছে, সমান্তরালে। তাহলে দেখো এই দুটো যদি শ্রেণীতে হয় তাহলে এটা হচ্ছে 2 ওহম আর এটা হচ্ছে 2 ওহম, তাদেরকে যোগ করলে কত পাবো, 4 ওহম। 4 ওহম রোধ, 4 ওহম রোধ 2 ওহমের সাথে কিসে আছে, প্যারালালে। তাহলে তুল্য রোধটা কত পাচ্ছি, 4 ওহম আর এই 2 ওহম, তাহলে কত হচ্ছে 4 × 2 ডিভাইডেড বাই, তাহলে কত হচ্ছে 4 + 2। এটা হচ্ছে আমাদের সূত্র দুটো রোধের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের সূত্র, রোধ দুটির গুণফল বাই রোধ দুটির কি হচ্ছে যোগফল, R1 + R2। তাহলে এটা বসিয়ে আমরা পাচ্ছি কত, 4 × 2 = 8 ডিভাইডেড বাই হচ্ছে 6, 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে 4/3। তাহলে তুল্য রোধটার মান কত পেলাম, 4/3। আর এর যদি আমরা তুল্য সার্কিট আঁকি, তুল্য সার্কিট যদি আঁকি তাহলে আমরা দেখতে পাবো এরকম আসবে, এরকম একটা আমাদের ফাংশনে আসবে, যে এরকম আমরা একটা পেলাম, তার সাথে কি হচ্ছে যে এরকম একটা পেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ই পয়েন্ট, তুল্য সার্কিটটা যদি আমরা আঁকি তাহলে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 2 ওহম, এটা হচ্ছে আমাদের 2 ওহম। তাহলে এদের একটা তুল্য রোধ পেলাম, এই তুল্য রোধটার মান কত হচ্ছে 4/3। তাহলে এরকম ফাংশনটা আসবে, এরকম ফাংশনটা আমাদের চলে আসবে। তারপর এখানে যে মানটা পাবো আমরা এটা এরকম পেলাম, আর তারপরে আবার আমরা কিন্তু এরকম একটা পাবো। এটা হলো তাহলে আমাদের তুল্য সার্কিট, দেখে নাও। তাহলে এইটুকুটা কত ছিল আমাদের 2 ওহম, আর এটা শ্রেণীর সাথে এটাকে সমান্তরাল করে তুল্য রোধ কত পেলাম, এটা তাহলে 4/3 ওহম। আর এটা তাহলে কত আছে, এটা তো 2 ওহম আছে। তাহলে এবার দেখো তাহলে এই পুরো লাইনে এখন কি পরিমাণ কারেন্ট হলো, তাহলে এইদিকে চলে গেল I2 আর এইদিকে চলে এসেছিল তাহলে কত হচ্ছে I1। তাহলে এই দুটো লাইন কিস আছে, প্যারালালে। কিন্তু এই লাইনের যে একটা দুটো তিনটা রোধ এরা আছে আবার শ্রেণীতে, আর এই দুটো আছে আবার নিজের শ্রেণীতে। তাহলে এই দুটো তুল্যের সাথে এই তিনটা তুল্য কিসে আছে, প্যারালালে। তাহলে এই তিনটার আগে তুল্য বের করো, যেহেতু এরা শ্রেণীতে আছে। তাহলে তুল্য রোধ কত হচ্ছে, তাহলে শ্রেণীতে থাকলে তুল্য রোধের সূত্র আমরা কি জানি, দেখো যে R = হচ্ছে R1 + অফ R2 + অফ, তাহলে কত হচ্ছে R3। তাহলে চলো, তাহলে R1 বলতে 2 + 4/3 + 2, তাহলে 2 + 4/3 + অফ 2, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে 3। তাহলে 3 × 2 = 6 + 4 + হচ্ছে 6, তাহলে কত হচ্ছে 12 আর 4 হচ্ছে 16, 6 আর 6 12, 12 আর 4 হচ্ছে কত 16 ডিভাইডেড বাই 3। তাহলে এটা আমরা পেলাম তুল্য রোধের মান, শ্রেণী সমবায়ের তুল্য রোধ। আর এই দুটো তুল্য রোধ কত হচ্ছে, তাহলে 2 আর 2 4, তাহলে 2 আর 2 তাহলে কত হচ্ছে 4, R ড্যাশ সমান হচ্ছে তাহলে কত হচ্ছে 4 ওহম। এবার এই যে টোটাল এটির আর আর এটার যে আর ড্যাশ তারা কিসে আছে আবার সমান্তরালে। তাহলে সমান্তরালের সূত্র কত হচ্ছে, তাহলে R × R ড্যাশ ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে R + R, R ড্যাশ। তাহলে R × R ড্যাশ করো, তাহলে 4 × 16/3, 4 × 16/3 ডিভাইডেড বাই 16/3 প্লাস অফ, তাহলে কত হচ্ছে 4। ক্যালকুলেশন করো একটু, তাহলে উপরে কত হচ্ছে 4 × 16 = 64, তাহলে 4 × 16 রাখলাম ডিভাইড বাই 3, নিচে করলে আমাদের কত আসবে দেখো তো। তাহলে 16 আর 3 × 4 = 12, 12 আর 16 কত হচ্ছে, তাহলে 28 হচ্ছে। 12 আর 16 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত 28 ডিভাইড বাই 3, এই 3 আর 3 কেটে গেল। তাহলে 4 × 16 ডিভাইড বাই তাহলে কত হচ্ছে 28, 4 7 কত হচ্ছে 28, তাহলে হচ্ছে 16/7 ওহম। তাহলে দেখো 16/7 ওহম যদি কোনো অপশন থাকে তাহলে সি নাম্বার অপশনটা ইজ রাইট। কিছুই নেই, আমাদের শুধু সার্কিট গুলো বুঝতে হবে এবং সার্কিট ধরতে শিখতে হবে, পুরো সলিউশনটা হয়ে যাবে। চলো তার পরবর্তী কোশ্চেন দেখো।
দেখো তার পরবর্তী কোশ্চেন ওরা একটা দিয়েছে যে 5 নম্বর কোশ্চেনে কি দিয়েছে ওরা, পরবর্তী কোশ্চেন 5 নম্বরে ওরা দিয়েছে হুম এরূপ একটা সার্কিট দিয়েছে ওরা, এরূপ সার্কিট দিয়ে দিয়েছে। এরূপ একটা ওরা সার্কিট দিয়েছে, যার বলে দিয়েছে যে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। আর রোধগুলোর মান দিয়েছে 30 ওহম, 30 ওহম, আর একটা হচ্ছে কত হচ্ছে 30 ওহম। ঠিক আছে, এটা বলে দিয়েছে ওরা 2 ভোল্ট। আর এদিক দিয়ে কারেন্ট প্রেরিত হচ্ছে, যেহেতু উচ্চ বিভব দিয়ে কারেন্ট যায় এটা আমরা জানি। হুম তো ঠিক আছে, 2 ভোল্ট দিয়ে দিয়েছে। আর অপশন গুলো দিয়েছে যে ওরা বলেছে যে নিচের চিত্রে প্রদর্শিত নেটওয়ার্ক প্রবাহটা কত হবে, মানে এই যে টোটাল চিত্রে কতটা কারেন্ট যাবে সেটা বের করতে বলেছে, মানে নেটওয়ার্ক প্রবাহ মাত্রা কত হবে, টোটাল কারেন্ট কত হবে চিত্রে, সমান সেটা বের করতে বলেছে। কারেন্টের অপশন দিয়েছে ওরা এ নাম্বার অপশন দিয়েছে, এ নাম্বার অপশন দিয়েছে আমাদের ক্ষেত্রে 1/15 অ্যাম্পিয়ার, 1/15 অ্যাম্পিয়ার। বি নাম্বার অপশন দিয়েছে ওরা 1/45 অ্যাম্পিয়ার, তাহলে 45 অ্যাম্পিয়ার। সি নাম্বার অপশন দিয়েছে 1/10, 1/10 অ্যাম্পিয়ার। ডি নাম্বার অপশন দিয়েছে 1/5 অ্যাম্পিয়ার। তাহলে দেখো কিছুই নেই, এই কোশ্চেনে ওরা বলেছে যে টোটাল একটা সার্কিট দিয়েছে, এরূপ একটা সার্কিট, এই সার্কিটের নেটওয়ার্ক প্রবাহ মাত্রা কত হচ্ছে, মানে টোটাল যে প্রবাহ মাত্রা বা কারেন্টের মানটা কত হচ্ছে তুমি সেটা বার করো। বলেছে 1/15 হবে না 1/45 হবে না 1/10 হবে না 1/5 হবে, সেটা তোমাকে দেখতে হবে। দেখো আমি ধরে নিচ্ছি যে স্যার এ কিছু পরিমাণ কারেন্ট পাঠিয়েছে উচ্চ বিভব, একটাই শর্ত আমার কাছে মাথায় রাখতে হবে, উচ্চ বিভব যে পরিমাণ কারেন্ট পাঠাবে নিম্ন বিভবে যেন সেই পরিমাণ কারেন্টটি এসে পৌঁছায়। কারণ আমরা জানি আধান ইজ কনজারভেটিভ, আধান যেহেতু সংরক্ষণ সূত্র মেনে চলে তাহলে কারেন্টও কিন্তু সংরক্ষণ সূত্র মেনে চলবে। তাহলে কারেন্ট সংরক্ষণ সূত্র মেনে চললে আমরা ইনপুট কারেন্ট যা দেবো আউটপুট কারেন্ট কিন্তু তাই পাবো। তার জন্য আমাকে দেখতে হবে উচ্চ বিভব যে পরিমাণ কারেন্ট পাঠাবে তাহলে নিম্ন বিভবে সেই পরিমাণই কারেন্ট কিন্তু আসতে হবে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে ধরে নিচ্ছি আই পরিমাণ কারেন্ট গেল, আই পরিমাণ কারেন্ট আস্তে 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 যখন বর্তনীতে জাংশন পয়েন্ট পাবে তখন সেখানে কারেন্ট কিন্তু ভেঙে যাবে। তাহলে দেখে নিচ্ছে এখানে আই পরিমাণ কারেন্ট, তাহলে কিছুটা আসলো এদিকে ধরে নাও, তাহলে I1, আর এদিকে চলে গেল তাহলে কত স্যার I2। তাহলে আমরা বলতে পারি আই ভেঙে গিয়ে হয়েছে কত, যে I1 প্লাস অফ তাহলে কত হচ্ছে I2 পরিমাণ কারেন্ট। তাহলে দেখো যে I2 পরিমাণ কারেন্ট এটার মধ্য দিয়ে এসে এটার মধ্য দিয়ে এসে জাংশন পয়েন্ট, তার অন্যদিকে মুখ নেই, তাহলে একটাই তো পথ, তাহলে এদিক দিয়ে চলে আসলো, তাহলে এটার মধ্য দিয়েও কত পরিমাণ কারেন্ট হচ্ছে I2 পরিমাণ। তাহলে যতগুলো রোধের মধ্য দিয়ে কারেন্ট সেম থাকবে তারা প্রত্যেকটা রোধ কিসে থাকবে, শ্রেণী সমবায়ে। যে তোমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্টের মান কি ছিল, সেম ছিল। রোধগুলো R3, R2, রোধগুলো R1 হতে পারে কিন্তু তাদের প্রত্যেকের মধ্য দিয়ে কারেন্টের মান কি ছিল, আই। তার জন্য তাদেরকে বলা হয় সিরিজ কম্বিনেশন। অর্থাৎ যদি যতগুলো আমরা রোধ ব্যবহার করি না কেন প্রত্যেকটা রোধের যদি বলছে কি যে প্রবাহ মাত্রা যদি সেম থাকে তারা রোধগুলো ভিন্ন হোক না কেন তারা হচ্ছে শ্রেণী সমবায়, এবং প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে যদি কারেন্টের মান চেঞ্জ হয়ে যায় তাহলে তারা হয় প্যারালাল। আমি দেখতে পাচ্ছি এই 30 ওহম আর এই 30 ওহমের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে সেম, তাহলে এই দুজন কিসে আছে, তাহলে শ্রেণীতে আছে। আর এর মধ্য দিয়ে কারেন্ট এসছে আলাদা, তাহলে এরা দুজনের সাথে এটা আছে কিসে, তাহলে প্যারালালে। কারণ কারেন্টের মান যখন চেঞ্জ হবে যতগুলো রোধের মধ্যে চেঞ্জ হবে, যতগুলো রোধের মধ্যে কারেন্টের মান আলাদা আলাদা হবে সবগুলো রোধ হবে কিসে, প্যারালালে। তাহলে এই দুজনের মধ্যে I2 কারেন্ট এসছে, তার মানে এই দুজনের তুল্যের সাথে তাহলে এই 30টা কিসে আছে, প্যারালালে। কারেন্ট চেঞ্জ হলে তারা হয় প্যারালাল, তার মানে এই পথটা এই পথের সাথে কিসে আছে, প্যারালালে। এই পুরো পথটা এই পথের সাথে কিসে আছে, প্যারালালে। তাহলে দেখো এই দিক থেকে ঘুরে I2 কারেন্ট আসলো, তাহলে এখানে আসলো কত স্যার, তাহলে I2 পরিমাণ কারেন্ট আসলো, আর এখানে আসলো কত, তাহলে I1, I1 আর I2 মিলে গিয়ে তাহলে এখানে কত আসবে, তাহলে I1 যোগ I2 সমান কত আসবে, I। তাহলে এখানে আমরা দেখো সেই পরিমাণে কারেন্ট পেলাম।
তাহলে জেনে রাখতে হবে যে কোনো কোষ তার উচ্চ বিভব যে পরিমাণ কারেন্টকে পাঠাবে নিম্ন বিভব কিন্তু সেই পরিমাণে যেন কারেন্ট পায়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। কারণ আমরা জানি আধান হচ্ছে কনজারভেটিভ, আধান হচ্ছে সংরক্ষিত, তেমনই হচ্ছে কারেন্ট যে কনজারভেটিভ, কারেন্ট পথে কোনো বিনিষ্ট হয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ বিভব আই পরিমাণ কারেন্ট পাঠিয়েছে, নিম্ন বিভব কিন্তু সেই পরিমাণই কারেন্ট পেয়েছে, সেটা হচ্ছে আই। তাহলে আমরা সার্কিটটাকে বুঝে গেছি। তাহলে আমরা সার্কিটের ক্ষেত্রে আমরা দেখলাম এটা আর এটা কিসে আছে শ্রেণীতে, তার তুল্যের সাথে এটা কিসে আছে সমান্তরালে। তাহলে টোটাল সার্কিটের তুল্যরোধ আমি বের করবো। তাহলে এই দুটো যদি শ্রেণীতে থাকে তাহলে সূত্র কি, তাহলে আর ইজ ইকুয়াল টু 30 প্লাস অফ 30 সমান তাহলে কত হচ্ছে 60 ওহম। আর এই 60 ওহমের সাথে এটা কিসে আছে সমান্তরালে, 60 ওহমের সাথে এটা কিসে আছে তাহলে সমান্তরালে। তাহলে সমান্তরালে তুল্য রোধ সেটা আর ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা জানি কি, তাহলে বলছে কি যে রোধ দুটির, তাহলে এই যে তুল্য রোধের সাথে এই 30 ওহম রোধ, এই তুল্যের সাথে 30 ওহম আর 60 ওহম রোধ কিসে আছে প্যারালালে। তাহলে অতএব 30 ওহম ও 60 ওহম রোধ দুটি রোধ প্যারালালে অবস্থান করেছে। রোধ দুটি তাহলে কি করেছে প্যারালাল প্যারালাল অবস্থান করেছে, প্যারালাল এ অবস্থান করেছে অবস্থান করেছে। তাহলে তুল্য রোধ কত আসবে, তাহলে তুল্য রোধ আর ড্যাশ সমান হচ্ছে রোধ দুটির গুণফল, মানে 60 ইন্টু 30 ডিভাইডেড বাই রোধ দুটির যোগফল 60 প্লাস 30 ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 60 ইন্টু 30 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 90। একটা শূন্য একটা শূন্য, 3 3 9, 3 20 60। তাহলে আমরা কত পেলাম, তাহলে তুল্য রোধ পেলাম 20 ওহম, অর্থাৎ টোটাল সার্কিটের যে তুল্য রোধ সেটা পেলাম আমরা কত 20 ওহম। এবং সার্কিটের যে টোটাল যে তড়িৎচালক বল বা বিভব প্রভেদ সেটা বলে দিয়েছে কত আমাদের 2 ভোল্ট। তাহলে অতএব নেটওয়ার্ক প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়াল টু আমরা জানি কত স্যার ভি বাই আর, কারণ ভি ইজ ইকুয়াল টু আই আর হলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। ভি এর মান দিয়েছে 2 আর নেটওয়ার্ক টোটাল যে রেজিস্ট্যান্স তার মান কত বলেছে, আর এর মান হচ্ছে আর এর মান হচ্ছে কত 20। তাহলে কাটাকাটি করলে হচ্ছে 1/10 1/10 অ্যাম্পিয়ার। এরকম যদি কোনো অপশন থাকে তাহলে সেটা রাইট হবে, সি নাম্বার অপশন ইজ রাইট। চলো তারপরে চলো দেখো আমরা 5খানা কোশ্চেন করে নিলাম ইতিমধ্যেই। তারপরে একটা সার্কিট দিয়েছে 4 ওহম রোধের মধ্যে যে প্রবাহ মাত্রা কত হবে, খুব ভালো কোশ্চেন, এগুলো কোশ্চেন খুব ইজিলি কোশ্চেন এবং খুব সুন্দরভাবে কিন্তু সলিউশন করা যায়। একটাই রুলসকে আমরা মাথায় রাখবো, কোনো কোশ্চেন অসুবিধে হবে না। আচ্ছা ওরা এরকম দিয়ে দিয়েছে দুটো রোধ তার মিলে একটা রোধ, ঠিক আছে, এরকম ওরা একটা সার্কিট দিয়েছে। এরকম একটা ওরা সার্কিট দিয়েছে যেখানে বলে দিয়েছে এটা হচ্ছে 8 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 3 ওহম, আর ওরা দিয়েছে 2 4 2 2 ওহম, 4 ওহম, 2 ওহম, এর উপর কোশ্চেন দিয়েছে, সার্কিট দিয়েছে। আর ওরা বলে দিয়েছে এটা হচ্ছে 2 ভোল্ট। আমরা পুরো 60 বইয়ের সলিউশন করছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে দুই একটা কোশ্চেন হয়তো যেগুলো লেন্দি ক্যালকুলেশন আছে, যেগুলো পরীক্ষায় আসবে না, ক্যালকুলেটর ইউজ করতে হবে হয়তো, সেগুলোই করাচ্ছি না, বাকি সবগুলোই করিয়ে দিচ্ছি। তাহলে 2 ভোল্ট দিয়ে দিয়েছে, 8 ওহম 4 ওহম সব বলে দিয়েছে। 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত, অপশন গুলো দিয়েছে। এ নাম্বার অপশন, দেখো অপশন গুলো একটু আমরা দেখে নিচ্ছি। 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। বি নাম্বার অপশন হচ্ছে কত 0.5 অ্যাম্পিয়ার। সি নাম্বার অপশন হচ্ছে কত তাহলে 0.25 অ্যাম্পিয়ার, 25 অ্যাম্পিয়ার। ডি নাম্বার অপশন হচ্ছে কত তাহলে বলছে 0.1 অ্যাম্পিয়ার। এই যে অপশন গুলো দিয়েছে, তাহলে আমরাকে দেখতে বলেছে কোশ্চেনে একটা প্রদত্ত সার্কিট দিয়ে দিয়েছে, দেখো কিছুই নেই, এবং এই সার্কিটের মধ্যে 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত।
আমরা জানি এটা হচ্ছে একটা সার্কিটের যে বিভব প্রভেদ আমাদের দিয়ে দিয়েছে 2 ভোল্ট। তাহলে ধরে নিচ্ছি উচ্চ বিভব যে পরিমাণ কারেন্ট পাঠাবে নিম্ন বিভবে একই সূত্র সেই পরিমাণই কারেন্ট আসতে হবে। তাহলে ধরে নিচ্ছি এ আই পরিমাণ কারেন্ট পাঠালো, তাহলে এখানে আসতে হবে কত, আই পরিমাণই। দেখো আই এসে তাহলে এখানে কি হবে, ভেঙে যাবে। তাহলে এইদিকে চলে গেল দেখো I1, তাহলে এইদিকে চলে আসলো তাহলে কত, দেখো তো I2। তাহলে এই পথে দেখো তো কোনো জায়গায় আর জাংশন পয়েন্টে কি ছেদ আছে, নেই। তাহলে এটা দিয়ে I1 এই রোধের মধ্য দিয়ে, আর এই রোধের মধ্য দিয়ে তাহলে কত আছে I1, এই রোধের মধ্য দিয়ে তাহলে কত আছে I1। তাহলে যতগুলো রোধের মধ্য দিয়ে কারেন্ট সেম থাকবে তারা প্রত্যেকে কিসে আছে, শ্রেণীতে। তাহলে এটা 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 কিসে হচ্ছে, শ্রেণীতে। আর এর মধ্য দিয়ে কত I2। তাহলে দেখো I1 এই রাউন্ড ফিগারে ঘুরে এসে তাহলে এখানে আসছে I1, আর এখানে আসছে I2, তাহলে এখানে আসছে I2। তাহলে দেখো I2 আসছে এখানে, তাহলে এখানে আসছে I2, আর এখানে আসছে কত, I1। তাহলে এই I2 আর I1 যোগ হয়ে তাহলে এই পথে কত আসবে, তাহলে I কারেন্ট। তাহলে এখানে ফিরে আসলো কত, দেখো I। তাহলে টোটাল সার্কিটটা আমাদের ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা যখন ধরতে পেরে যাবো কোনো কোশ্চেন আমাদের অসুবিধা হবে না। তো দেখো আমরা দেখতে পেলাম যে যত পরিমাণ কারেন্ট উচ্চ বিভব দিয়েছিল নিম্ন বিভবে সেই পরিমাণে কারেন্ট আসবে, অর্থাৎ পথে কারেন্টের গতিবেগ বাড়তে পারে কমতে পারে, কিন্তু কারেন্ট কনজারভেটিভ কারেন্ট কখনো হ্রাস ঘটবে না। তাহলে আমরা দেখেছি উচ্চ বিভব যে পরিমাণ কারেন্ট পাঠিয়েছে নিম্ন বিভব সেই পরিমাণ কারেন্টই আমরা পেয়ে গেছি। তাহলে আমি দেখতে পেলাম এই রোধটার সাথে এই পথের তুল্য রোধ কিসে আছে, প্যারালালে আছে। তাহলে দেখো তো এই পথের তুল্য রোধ কত পাচ্ছ তুমি, 2 ওহম আর 4 ওহম, মানে 6 ওহম আর 2 ওহম, তাহলে 8 ওহম। তাহলে তুল্য সার্কিটটা কেমন আসবে, দেখো তুল্য সার্কিটটা আসবে এরকম, তুল্য সার্কিটটা আসবে এরকম যে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল আমাদের ক্ষেত্রে, আর এখানে একটা রেজিস্ট্যান্স ছিল। তাহলে এটাকে আমাদের দিয়েছে কত, 3 ওহম ছিলই, এটা হচ্ছে আমাদের 2 ওহম, এটা হচ্ছে 8 ওহম। হ্যাঁ, তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট আসছে কত, দেখো I2, আর এই পুরোটার মধ্যে দিয়ে কারেন্ট আসছে কত, I1। তাহলে এই পুরোটার তুল্য রোধ কত আছে, তাহলে এই পুরোটার তুল্য রোধ তাহলে আমরা এইভাবে আঁকতে পারি, এইভাবে পুরোটার তুল্য রোধ কি করতে পারি, আঁকতে পারি। তাহলে এই তুল্য রোধ কত আছে, 2 4 6 আর 2 তাহলে কত হচ্ছে 8 ওহম। তাহলে এটা 8 ওহম। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত ছিল স্যার, I2। তাহলে I2 পরিমাণ, আর এই লাইনের মধ্যে দিয়ে কারেন্ট কত ছিল, তাহলে I1। তাহলে এই লাইনের মধ্যে দিয়ে কারেন্ট কত হচ্ছে, তাহলে I1। তাহলে I1 এটা দিয়েছে, এটা দিয়ে আসলো, আর I2 এটা দিয়ে আসলো, মিলে গিয়ে তাহলে টোটাল কারেন্ট কত হলো, তাহলে এটা I, এখান থেকে পাঠিয়েছিল I, দেখো মিলছে কিনা। তাহলে দেখো তো এই যে দুটো পথে 2 রকম কারেন্ট গেছে, মানে এখান থেকে ভেঙে গেছে কারেন্ট, I পরিমাণ কারেন্ট ভেঙে গেছে দুটো পথে, যে দুটো পথে ভাঙবে তারা হচ্ছে প্যারালাল। তাহলে এই দুটো আবার কিসে অবস্থান করেছে, প্যারালালে। তাহলে এই দুটো প্যারালালে অবস্থান করলে তুল্য রোধের মান কত হবে, তাহলে তুল্য রোধের মান হচ্ছে রোধ দুটির গুণফল বাই রোধ দুটির কি হচ্ছে, যোগফল। তাহলে কত হচ্ছে 8 + 8, তাহলে 8 কত হচ্ছে 64, ডিভাইড বাই তাহলে কত হচ্ছে 16 সমানই হচ্ছে 4 ওহম। তাহলে এর তুল্য সার্কিট যদি আঁকি আমি তাহলে দেখতে পাবো এরকম, কিছুই না। তুল্য সার্কিট যদি আঁকি তাহলে আমি দেখতে পাবো যে এরকম একটা 3 ওহম, তার সাথে একটা তুল্য রোধ পেলাম এরকম একটা, তার সাথে একটা তুল্য রেজিস্ট্যান্স পেলাম এরকম একটা। তাহলে সার্কিটটার অ্যাকচুয়ালি রূপ হবে কেমন, দেখো তো 3 ওহম। হ্যাঁ, 3 ওহম। আর এদের তুল্য সার্কিট পেলাম এই রোধটা, তাহলে এটার মান কত হচ্ছে, তাহলে 4 ওহম। আর এদিকে কত আছে, তাহলে 2 ওহম। আবার দেখো তো তাহলে এখানে I পরিমাণ কারেন্ট গেছিল, আর কি মিডিলে কোনো ছেদ আছে, ছেদ নেই। তাহলে এরা তিনোটাই কিসে আছে, শ্রেণীতে। তাহলে 3 ওহম, এটা কত ভোল্ট দিয়েছিল, 2 ভোল্ট করে। তাহলে 3 ওহম 4 ওহম 7 ওহম, 7 আর 2 কত ওহম, তাহলে 9 ওহম। তাহলে টোটাল তুল্য রোধটার মান কত পাচ্ছি, তাহলে R = হচ্ছে 9 ওহম। টোটাল সার্কিটের এটা আমরা পেলাম। তাহলে টোটাল সার্কিটের যে তুল্য রোধ সেটা পেলাম আমরা তাহলে কত, 9 ওহম। সরি, 4 ওহম রোধের মধ্যে প্রবাহ মাত্রা, এটা কিন্তু সরি এটা 9 ভোল্ট দিয়েছে, সরি এটা মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে 9 ভোল্ট। তাই তো বলছি এটা হচ্ছে 9 ভোল্ট। তাহলে এটা হচ্ছে তাহলে আমাদের কত, 9 ভোল্ট। তাহলে দেখো আমরা টোটাল সার্কিটের রোধও পেয়ে গেছি এবং টোটাল বিভব প্রভেদও পেয়ে গেছি। তাহলে নেটওয়ার্ক প্রবাহ মাত্রা কত, I = তাহলে আমরা লিখতে পারি যে V/R। তাহলে V/R, ভি বলতে তাহলে কত হচ্ছে 9 ভোল্ট, ডিভাইড বাই R এর মান হচ্ছে 9, তাহলে ইকুয়ালস টু তাহলে কত অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। দেখো তাহলে ইকুয়ালস টু কত অ্যাম্পিয়ার পেলাম, 1 অ্যাম্পিয়ার। তার মানে এই যে মূল কারেন্ট এই I এর মানটা তাহলে কত হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এখানে I এর মানটা তাহলে কত পেলাম, তাহলে আমরা 1 অ্যাম্পিয়ার। টোটাল সার্কিটের যে মেন কারেন্ট, অর্থাৎ এই যে কোষ সে যে পরিমাণ কারেন্ট পাঠাচ্ছে সেটা কত অ্যাম্পিয়ার পাঠাচ্ছে, 1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট পাঠাচ্ছে। এবার ওরা বলেছে 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত, দেখো তো 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যা আছে 2 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা তাই আছে, এই 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কিন্তু তাই আছে। তার মানে আমি বলতে পারি এই টোটাল লাইনের প্রবাহ মাত্রা যেটা সেটাই 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা। তাহলে আমরা জানি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা জানি কোন একটা রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা
একটা সূত্র আমরা যদি এখানে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা একটু দেখে রাখবে ছোট্ট করে। সেই সূত্রটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা জানি, ধরে নাও এইভাবে আমাদের সমান্তরাল সমবায়ের একটা চিত্র ছিল এইভাবে। আমি একটু করে দেখাচ্ছি তোমাদেরকে। এইভাবে আমাদের সমান্তরাল সমবায়ের চিত্র ছিল, এইভাবে আমরা কিন্তু চিত্রগুলো এঁকেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এর মধ্য দিয়ে I1 প্রবাহ মাত্রা, এর মধ্য দিয়ে কত গেছিল I2, এর মধ্য দিয়ে I3। স্যাররা বুঝিয়ে এসেছিল, দেখবে একটু যে ওখানে কনসেপ্টটা ছিল এরকম যে কোনো একটা নির্দিষ্ট পথের প্রবাহ মাত্রা I1 ইজ ইকুয়াল টু, বা দুটো রোধ যদি থাকে, দুটো রোধের ক্ষেত্রে যদি নাও তাহলে দুটো যদি পথের ক্ষেত্রে নাও তাহলে পাবে দুটো পথের ক্ষেত্রে কোন একটা নির্দিষ্ট রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা I1 সমান মূল প্রবাহ ইনটু অপোজিট রোধ মানে R2 ডিভাইডেড বাই রোধ দুটির সমষ্টি। রোধ দুটির সমষ্টি, এটা সূত্র দেখানো ছিল। যে প্যারালাল সমবায়ের ক্ষেত্রে যেটা আমরা পড়ে এসেছি সেখানে কিন্তু এই সূত্র দেখানো ছিল, ওই সূত্রের উপর বেস করে কিন্তু কোশ্চেন হয়ে যাবে। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই 8 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, তার মানে 4 ওহমের মধ্যে দিয়ে সেই পরিমাণে কারেন্ট যাবে। তাহলে আমাকে বলেছে যে এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হবে, সেটা কত আছে স্যার I1। তাহলে আমাদের সূত্র হচ্ছে কি, দেখো আমাদের সূত্রটা হচ্ছে এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I1 সমান হচ্ছে মূল প্রবাহ ইনটু অপোজিট রোধ, মানে এর অপোজিট রোধ হচ্ছে 8, তাহলে অপোজিট রোধ ডিভাইডেড বাই রোধ দুটির সমষ্টি। তাহলে 8 প্লাস 8, তাহলে 8 প্লাস 8, তাহলে কত হচ্ছে I ইন্টু 8 বাই 8 প্লাস 8 মানে কত হচ্ছে 16। I এর মান কত পেয়েছি আমরা 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 ইন্টু 8 বাই 16 তার মানে কত হচ্ছে 1/2, তার মানে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। অপশন দেখো কোনটা রাইট আছে। বি নাম্বার অপশন ইজ রাইট। চলো তারপরে চলো। ওরা একটা দিয়েছে যে নিম্নলিখিত কোন বিকল্পটি সঠিক হবে, একটা সার্কিট দিয়েছে। এইগুলো একই কোশ্চেন, তোমরা নিজে থেকে পেরে যাবে, আমি সার্কিট আঁকলেই পেরে যাবে। দেখো যে দেখো এটাকে বলেছে ওরা 6 ওহম, এটাকে বলেছে তোমার 1 ওহম, এটাকেও বলেছে ওরা 1 ওহম, আর এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে আমাদের 2 ওহম, এটা হচ্ছে 6 ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের 2 ভোল্ট 4 ভোল্ট 4 ভোল্ট। ওরা বলেছে নিম্নলিখিত কোন বিকল্পটি সঠিক হবে, মানে এরকম একটা সার্কিট দিয়েছে যে কোশ্চেনে বলেছে কোন বিকল্পটা সঠিক হবে, সেই বিকল্পটা তোমরা বের করো। ওরা বিকল্পতে দিয়েছে এ নাম্বার অপশানে দিচ্ছে যে 6 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার। 6 ওহম রোধের রোধের মধ্যে প্রবাহ কত অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার। তারপর আরেকটা অপশন দিচ্ছে 2 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে 2/3 অ্যাম্পিয়ার। 2 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে কত 2/3 অ্যাম্পিয়ার, এটা ওরা বলছে। সি নাম্বার অপশন দিচ্ছে ওরা, সি নাম্বার অপশন দিচ্ছে 4 ভোল্ট তড়িৎচালক বলের তড়িৎ কোষ দ্বারা সরবরাহিত তড়িৎ প্রবাহ মাত্রা। 4 ভোল্ট তড়িৎচালক তড়িৎচালক বলের তড়িৎ কোষ দ্বারা, বলের তড়িৎ কোষ দ্বারা তড়িৎ কোষ দ্বারা সরবরাহিত তড়িৎ প্রবাহ মাত্রা, বা সরবরাহিত বরাহিত তড়িৎ প্রবাহ মাত্রা কত বলেছে ওরা 1/3 অ্যাম্পিয়ার। ডি নাম্বার অপশন বলছে নান অফ দিজ।
কোনোটি নয়, দেখো কিছুই না। বলেছে এখানে ওরা এরকম সার্কিট যাই দিক না কেন, আমাদের এরকম হাজার হাজার সার্কিট দিক, আমরা একটাই কথায় মাথায় রাখবো যে আমাদের টোটাল সার্কিটে যেটা সবচাইতে বেশি ভোল্টেজ রয়েছে সেটা কারেন্ট প্রদানে মুখ্য ভূমিকা পালন করবে। আর আমরা একটা জিনিস মাথায় রাখবো যে আমরা যতগুলো লুপ থাক না কেন, একটা লুপ, দুটো লুপ, তিনটা লুপ, হাজার লুপ থাক না কেন, টোটাল লুপের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কত, 0। এবং আমি যে পথে হাঁটবো আমার গতি যেদিকে হবে, কারেন্টের গতি যদি সেদিকে হয়, তাহলে সেই পথে রোধের জন্য পোটেনশিয়াল ড্রপ হবে নেগেটিভ। আর কোষ থাকলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে উঠলে ভোল্টেজটা হবে যোগ, এবং উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নামলে ভোল্টেজটা হবে বিয়োগ, এবং টোটাল লুপের পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু 0। এই কথাটা মাথায় রাখলে কোনো সার্কিটের কোশ্চেন কিন্তু আটকাবে না। তাহলে ওরা বলেছে এরূপ একটা সার্কিটের মধ্যে কোন বিকল্পটা সঠিক হবে, 6 ওহম রোধের মধ্যে প্রবাহ 1 অ্যাম্পিয়ার হবে, না 2 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ প্রবাহ হবে, 2 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ, তাহলে প্রবাহ 2/3 অ্যাম্পিয়ার, না 4 ভোল্ট তড়িৎচালক বলের তড়িৎ কোষ দ্বারা সরবরাহিত তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 1/3 অ্যাম্পিয়ার, না কোনোটাই হবে না এখানে। দেখো আমি দেখবো এইরূপ সার্কিটের ক্ষেত্রে আমি একটাই কথা বারবার বলে এসেছিলাম, হাই ভোল্টেজ কোনটা। তাহলে আমি দেখতে পাচ্ছি এই কোষটা হচ্ছে উচ্চ ভোল্টেজ ওলা, এটা হচ্ছে লো ভোল্টেজ ওলা, তাহলে কারেন্টে মুখ্য ভূমিকা পালন করবে এ। ধরে নাও যে এ আই পরিমাণ কারেন্ট পাঠালো, কত পরিমাণ, আই পরিমাণ, তাহলে নিম্ন বিভবে লাগবে কত, আই। কারণ কারেন্ট ইজ কনজারভেটিভ, কারেন্ট পথে কোনো নষ্ট হবে না। কারণ আধানই যে কনজারভেটিভ আমরা জানি, আধান হচ্ছে সংরক্ষিত, তাহলে কারেন্ট হচ্ছে সংরক্ষিত। তাহলে চলো আই এটা দিয়ে আসলো, এটা দিয়েছে, এটা দিয়েছে, এখানে জাংশন পয়েন্ট পেয়ে গেছে, ভেঙে যাবে। তাহলে আই থাকলো ধরে নাও, এদিকে চলে গেল মনে করো I1, এদিকে চলে আসলো, তাহলে কত হচ্ছে I2। তাহলে এই I1 পরিমাণ কারেন্ট এটা দিয়ে এসে, এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়ে কত আসবে, তাহলে I1 পরিমাণ কারেন্ট আসবে। এটা দিয়ে আসছে কত, তাহলে দেখো I2 কিছুই না। তাহলে I2 আর I1 কখনো ঘুরে এদিকে যাবে না, কেন যাবে না, কারণ যে কারেন্ট পাঠিয়েছে তার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে স্রোত থাকবে। তাহলে নিম্ন বিভব ওর ওইদিকে আছে না এইদিকে আছে, তাহলে এইদিকে আছে। তাহলে এই I2 কারেন্ট কি করবে, এদিকে আসবে, I1 কারেন্টও এদিকে আসবে। দুটো কারেন্ট যদি অ্যাড হয়ে যায় তাহলে টোটাল কারেন্টটা কত আসছে, তাহলে আই। তাহলে এখানে আসলো কত, তাহলে আই পরিমাণ কারেন্ট। দেখো তাহলে টোটাল সার্কিটটা মিলে গেছে। তাহলে আমি বলতে পারি আইটাই ভেঙে হয়েছে, তাহলে কত, I1 প্লাস I2। আর I1 প্লাস I2 মানে তাহলে কত হচ্ছে টোটাল আই। তুমি যে কোনো একটা লুপকে বিবেচনা করো, তাহলে এটা একটা লুপকে বিবেচনা করো, তাহলে তুমি নাম দেবে, নাম দিয়ে দাও। তাহলে এটাকে এ বলে দাও, এটাকে বি বলে দাও, আগের মতো নাম দিয়ে দাও, এক্স আর ওয়াই নাম দিয়ে দাও, এটাকে পি আর কিউ নাম দিয়ে দাও তোমার মতো। চলো তাহলে আমরা কোশ্চেনটা যখন সলভ করব, খুব ইজিলি ভাবে আমরা সলভ করার চেষ্টা করব। দেখো যে এই লুপের ক্ষেত্রে যদি আমি মনে করি, তাহলে এ এক্স ওয়াই বি এ লুপ, তাহলে কত হচ্ছে, লুপটার নাম হচ্ছে কত, তাহলে দেখো লুপটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কত, লুপটা আমরা দেখে নিচ্ছি। তাহলে কত হচ্ছে, এ এক্স ওয়াই বি এ, তাহলে এখানে এসে মিলে যেতে হবে, তাহলে লুপ হয়ে গেল। দেখো এখান থেকে হাঁটতে শুরু করেছি, মানে আমার গতি হচ্ছে এ থেকে এক্স এর দিকে, এ থেকে এক্স এর দিকে আসছি, কোনো রেজিস্ট্যান্স নেই, কোষ নেই। চলো বাদ দাও, এক্স থেকে ওয়াই তে যাও। তাহলে এক্স থেকে ওয়াই তে যেতে গিয়ে আমার একটা কোষ পেয়েছি, নিম্ন বিভব থেকে আমাকে উচ্চ বিভবে যেতে হচ্ছে, তার মানে কি বিভবটা যোগ হবে, তাহলে যোগ করে দাও +6, প্লাসটা না লিখলে হবে। তারপরে ওই পথে আবার একটা রেজিস্ট্যান্স থেকেছে, রেজিস্ট্যান্সের জন্য পোটেনশিয়াল ড্রপ কি হবে, নেগেটিভ, কারণ আমার গতি যেদিকে কারেন্টের গতি আছে সেই দিকে। তাহলে রেজিস্ট্যান্সের জন্য যে পোটেনশিয়াল ড্রপ সেটা হচ্ছে আইআর। আই বলতে এখানে কত হচ্ছে আই, আর আর বলতে কত হচ্ছে 1 ওহম। তাহলে পোটেনশিয়াল ড্রপটা কি হবে, নেগেটিভ, তার জন্য মাইনাস বসালাম। আবার ওয়াই এ চলে আসলাম, আবার ওয়াই থেকে কোথায় যাবো, বিতে। তাহলে ওয়াই থেকে বিতে যেতে গিয়ে আবার রোধ পাচ্ছি, তার জন্য পোটেনশিয়াল ড্রপ কত হবে, তাহলে নেগেটিভ। তাহলে নেগেটিভের জন্য মাইনাস, তাহলে কত পরিমাণ, রোধ ইন্টু প্রবাহ মাত্রা, রোধ ইন্টু প্রবাহ মাত্রা মানে কত হচ্ছে আই। বুঝতে পেরেছো কিনা বলো, তাহলে আই। তাহলে ডিভাইডেড বাই লুপ কমপ্লিট এখনো হয়নি, বি তে এসেছি, আবার বি থেকে কোথায় আসতে হবে, এতে। তাহলে বি থেকে যখন আমি এতে আসছি, বি থেকে যখন এতে আসছি, তখন আমার দিক যেদিকে কারেন্টের দিক সেই দিকে, তাহলে ওই রোধ দ্বারা পোটেনশিয়াল ড্রপ কি হবে, নেগেটিভ। তাহলে নেগেটিভ কত হচ্ছে 6 × I2 ইকুয়ালস টু টোটাল লুপের পোটেনশিয়াল ডিফারেন্স 0। তাহলে চলো, তাহলে এখান থেকে আমি লিখতে পারি -I আর -2I, তাহলে কত হচ্ছে -3 × I, মাইনাস কত হচ্ছে 6 × I2 ইকুয়ালস টু এই 6টা উপরে গেলে কত হচ্ছে -6, মাইনাস কমন নিয়ে প্লাস করে দাও, তাহলে 3 × I প্লাস 6 তাহলে কত হচ্ছে I2 সমানই হচ্ছে 6। তাহলে এখান থেকে I এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে 3 × I এর ভ্যালু কত হচ্ছে I1 প্লাস অফ তাহলে কত হচ্ছে I2 প্লাস তাহলে কত হচ্ছে 6 × I2 সমানই হচ্ছে তাহলে কত 6। তাহলে 3 × I1 প্লাস 3 তাহলে কত হচ্ছে I2 প্লাস 6 তাহলে কত হচ্ছে I2 সমানই হচ্ছে 6। তাহলে দেখো 3I1 আর 3I2 আর 6I2 তাহলে কত হচ্ছে, তাহলে 3I1
তিনটা I2 আর ছয়টা I2, তাহলে কত হচ্ছে 3 আর 6 9 I2 সমান তাহলে কত হচ্ছে 6। তাহলে এখান থেকে 3 কমন নিয়ে কেটে দাও, তাহলে কত হচ্ছে I1 প্লাস 3 ইন্টু I2 ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 2। 1 নম্বর সমীকরণ দাও। একই রকম ভাবে এই লুপটাকে নাও, তাহলে এই লুপটার ক্ষেত্রে কি বলছে, আমি এখান থেকে নিলাম ধরো পি এ বি কিউ পি, তাহলে পি এ বি কিউ পি লুপের ক্ষেত্রে কোনো ভারীর কিছু না, তাহলে তোমাকে শুধু একটু ভাবতে হবে, অ্যান্সার হয়ে যাবে। কিছু না, একটু শুধু কনসেপ্ট উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাও, পুরো জায়গাটা হয়ে যাবে। তাহলে এই লুপের ক্ষেত্রে দেখো আমি হাঁটতে শুরু করছি কোথা থেকে, পি থেকে এ এর দিকে, পি থেকে এ এর দিকে কোনো রেজিস্ট্যান্স নেই, কোনো ফোর্স নেই, পোটেনশিয়াল ড্রপ হবে না। এ থেকে কোথায় যাবো, তাহলে বিতে, এ থেকে বিতে যাবো। দেখো আমি এ থেকে বিতে যাচ্ছি, আমার গতি হচ্ছে এদিকে, কারেন্টের গতি হচ্ছে নিচের দিকে, তাহলে উল্টো দিকে। তাহলে এর জন্য, রোধের জন্য যে পোটেনশিয়াল ড্রপ সেটা হবে পজিটিভ। তাহলে কত পরিমাণ রোধের জন্য পোটেনশিয়াল ড্রপ হয়, আই ইন্টু আর, আই বলতে কত I2 ইন্টু আর বলতে কত 6, সেটার মান হবে কি পজিটিভ, কারণ আমার গতি যেদিকে কারেন্টের গতি তার উল্টো দিকে, তার জন্য পজিটিভ। এবার আমি যাচ্ছি কোন দিকে, বি থেকে এতে গেলাম, এ থেকে বিতে চলে গেছি, এ থেকে বিতে চলে গেছি, আবার বি থেকে কোথায় যাবো কিউতে, তাহলে বি থেকে কিউতে যাচ্ছি, তাহলে আমার দিক যেদিকে গতির, কারেন্টের দিক সেদিকে, তাহলে রোধের জন্য পোটেনশিয়াল ড্রপ হবে নেগেটিভ। তাহলে নেগেটিভ কতটা পরিমাণ, মাইনাস I1 ইন্টু তাহলে কত হচ্ছে 1 ওহম, I1 ইন্টু 1, I1 ইন্টু 1। এবার আমি চলে আসলাম কিউতে, আবার কিউ থেকে আমাকে আসতে হবে কোথায়, পিতে। তাহলে কিউ থেকে পিতে আসতে গিয়ে আমার অভিমুখ যেদিকে, কারেন্টের ডিরেকশন তো সেই দিকে রে বাবা, কারেন্ট তো এইভাবে আসছে। তাহলে দেখো, তাহলে এর জন্য পোটেনশিয়াল ড্রপটা কি হবে, তাহলে নেগেটিভ হবে রোধের জন্য। কত পরিমাণ হবে, যেহেতু কারেন্ট কত আসছে, তাহলে বলছে কি যে I1 পরিমাণে আসছে, তাহলে I1 ইন্টু 1, তাহলে মাইনাস তাহলে কত হচ্ছে I1 ইন্টু তাহলে 1 ওহম। আবার ওখানে আমরা ওই পথে পেয়েছি একটা কোষ, তাহলে কোষের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নামলে পোটেনশিয়াল কি হবে, বিয়োগ হবে, তার জন্য -4 সমান হচ্ছে টোটাল লুপের পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 0। তাহলে দেখো, তাহলে ক্যালকুলেশন করো, 6 ইন্টু I2 মাইনাস I1 আর মাইনাস I1, তাহলে কত হচ্ছে 2 ইন্টু I1 ইকুয়ালস টু ওপারে গেল 4, ওপারে গেল কত 4। তাহলে দেখো যদি আমি এখান থেকে 2টাকে কমন টেনে নিই, তাহলে কত হচ্ছে 3 ইন্টু I2, 3 ইন্টু I2 মাইনাস হচ্ছে তাহলে কত হচ্ছে I1 ইকুয়ালস টু 2টা উপরে একবার কেটে দিলাম ইকুয়ালস টু 2। দেখো ঠিক বুঝতে পারলে কিনা, এখান থেকে 2 কমন নিয়েছি, 2 দিয়ে 2 কে কেটে দিয়েছি, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো 1 নম্বর সমীকরণ এটা, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 আর 2 কে আমি যোগ করলাম, তাহলে 1 প্লাস 2 করে পাই, কোনো অসুবিধা নেই, কোশ্চেন শুধু জলের মতো আছে। 1 প্লাস 2 করে পাই, শুধু একটু ভাবনা চিন্তা করলে হয়ে যায়। 2 করে পাই, তাহলে বাম পাশ যোগ, ডান পাশ যোগ, তাহলে কত হচ্ছে I1 প্লাস 3 ইন্টু I2, 3 ইন্টু I2 প্লাস 3 ইন্টু I2 মাইনাস তাহলে কত হচ্ছে I1 ইকুয়ালস টু ডান পাশ যোগ, তাহলে 2 প্লাস সব তাহলে কত হচ্ছে 2। তাহলে দেখো তো কত আসছে, I1 আর I1 চলে গেল, 3টা I2 আর 3টা I2 তাহলে কত হচ্ছে 6 ইন্টু I2 সমান তাহলে কত হচ্ছে 4। তাহলে I2 সমান কত হচ্ছে 4/6 সমানে কত হচ্ছে, 2 দিয়ে কাটাকাটি করো, তাহলে হচ্ছে 2/3। তাহলে আমরা পাচ্ছি I2 ইকুয়ালস টু 2/3। কোন অপশন মিলছে কি দেখো তো, ওরা বলেছে 2 ওহম রোধের মধ্য দিয়ে, 2 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে 2/3 অ্যাম্পিয়ার। 2 ওহম রোধ কোথায় আছে, এখানে খুঁজো তো 2 ওহম রোধ কোথায় আছে। 2 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ কোনটা, এখানে 2 ওহম রোধ শুধুমাত্র এখানে আছে, এর মধ্য দিয়ে প্রবাহ কোনটা I। 2 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ কোনটা I, তাহলে আমরা এখানে I2 সমান এত পেলাম। তাহলে I এর মানটা, তাহলে I2 এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে I2 ইকুয়ালস টু, I2 এর ভ্যালু কোনটা, I2 এটা, তাহলে 6 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আমাদের অ্যান্সারে আসছে 2/3। এখানে দেখি 6 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আছে 1 অ্যাম্পিয়ার, তার মানে ভুল আছে, এটা হয়নি। তাহলে আরো অপশনে চলো, তাহলে I1 এর মান বের করো, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও I1 এর মান, I1, তাহলে 1 থেকে পাই, দেখো কিছুই না, তাহলে 1 থেকে পাই, তাহলে 1 থেকে আমরা কি পাবো, তাহলে I1 সমান আমরা লিখতে পারি 2 মাইনাস 3 ইন্টু তাহলে কত হচ্ছে I2, তাহলে 2 মাইনাস 3 ইন্টু I2 এর মান কত বলো, I2 এর মান হচ্ছে 2/3, তাহলে 2/3 এটা কেটে গেল, তাহলে 2 মাইনাস 2 সমান তাহলে কত হচ্ছে 0। তাহলে I1 এর ভ্যালু কত পেলাম আমরা 0। তাহলে অতএব মোট I ইজ ইকুয়াল টু কত হচ্ছে, I সমান হচ্ছে I1 প্লাস অফ তাহলে কত হচ্ছে I2, তাহলে I1 এর ভ্যালু হচ্ছে 0, I2 এর ভ্যালু হচ্ছে কত 2/3, I2 এর ভ্যালু হচ্ছে কত 2/3। তাহলে টোটাল I এর মান কত পেলাম, তাহলে I সমান হচ্ছে 2/3 অ্যাম্পিয়ার। তাহলে দেখো তো যে I সমান 2/3 অ্যাম্পিয়ার, মানে এই যে এই I কারেন্ট, এই I এর ভ্যালুটা কত হচ্ছে, I সমান হচ্ছে আমাদের
2/3 ইন্টু অ্যাম্পিয়ার। তার মানে এই কারেন্টটাই এই রোধের মধ্য দিয়ে যাচ্ছে, এই কারেন্টটা এই রোধের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে আমি বলতেই পারি যে 2 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে 2/3 অ্যাম্পিয়ার। তার মানে অপশন নাম্বার বি ইজ রাইট। চলো দেখো, দেখে নাও বুঝতে পারছো কিনা। চলো স্ক্রিনশট করে নাও। আমরা 7টা কোশ্চেন ইতিমধ্যে করিয়ে দিলাম। তাহলে এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে 8 নম্বর কোশ্চেন। আমরা যদি দেখতে যাই নেক্সট 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন আমাদের এগুলো একটা অসুবিধা হবে না, যতগুলো সার্কিট থাক না কেন একটাই কথা মাথায় রাখবে, তুমি যে পথে হাঁটছো সেই পথে কারেন্টের দিক হলে ওই পথে উপস্থিত রোধের জন্য পটেনশিয়াল ড্রপ হবে নেগেটিভ, এবং ওই পথে যদি কোনো কোষ থাকে তাহলে তার নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে উঠতে গেলে পটেনশিয়াল অ্যাড করবে, আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নামতে গেলে পটেনশিয়াল ঘাটা করবে। চলো চিত্রে প্রদর্শিত বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ মাত্রা কত, এরকম একটা চিত্র দিয়েছে স্যার, এরকম একটা চিত্র দিয়েছে। এরকম একটা বৃত্ত দিয়েছে, তার ক্ষেত্রে ওরা দিয়েছে পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ এটা নেগেটিভ দিয়েছে, এরকম একটা দিয়েছে। তার মিডিলে ওরা করেছে কি যে এখান থেকে এভাবে গিয়ে তারপর এখান থেকে এভাবে নিয়ে এসছে, এখানে গেছে, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়েছে, ব্যাস এরকম একটা ফাংশন দিয়েছে। টোটাল বলেছে এটা 2 ওহম, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 1.5 ওহম, আর এটা হচ্ছে 3 ওহম, আর এটাকে বলে দিয়েছে ওরা 6 ভোল্ট দিয়ে। কোশ্চেনে বলেছে যে প্রদর্শিত বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে, না এই টোটাল বর্তনী আছে, এই বর্তনীতে প্রবাহ মাত্রা কত হবে। এ নাম্বার অপশন দিচ্ছে ওরা 2 অ্যাম্পিয়ার, বি নাম্বার অপশন দিচ্ছে স্যার 3 অ্যাম্পিয়ার, সি নাম্বার অপশন দিচ্ছে 4 অ্যাম্পিয়ার, ডি নাম্বার অপশন দিচ্ছে 5 অ্যাম্পিয়ার। দেখো কি করা যায়, কিছু না। তাহলে এটা যদি আমরা তুল্য সার্কিট আগে আমরা এমনিতে দেখতে বুঝতে পারছি যে এই রেজিস্ট্যান্স এই দুটো আছে কিসে প্যারালালে, আর এটা তার সাথে কিসে আছে শ্রেণীতে, তুল্যের সাথে এটা শ্রেণীতে আছে, যা পাবো তার সাথে এটা প্যারালাল আছে। দেখো আমরা তুল্য সার্কিটটা যদি আমরা আঁকি, তুল্য সার্কিটটা যদি আমরা আঁকি তাহলে এরকম পাবো, দেখবে ভালো করে। এর তুল্য সার্কিটটা যদি আমরা আঁকি তাহলে দেখতে বুঝতে পারবে এটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, আর পজিটিভ আর নেগেটিভের দুই প্রান্তে একটা রোধ আছে সেটার নাম হচ্ছে 3। তাহলে হচ্ছে কত, এখান থেকে একটা রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে 3। দেখো আঁকলাম কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা। তাহলে এই রোধটা হচ্ছে 3 ওহম, তুল্য আমি আঁকছি, এর তুল্য সার্কিট আঁকছি। তাহলে এটা হচ্ছে কোষ যার পজিটিভ আর নেগেটিভের প্রান্তে আছে 3 ওহম রোধ, এটা হচ্ছে আমাদের 6 ভোল্ট। এবার ওরা দেখো পজিটিভের সাইডে আছে দুটো আর নেগেটিভের সাইডে লেগে আছে একটা, তাহলে পজিটিভের সাইডে আছে দুটো আর নেগেটিভের সাইডে আছে কটা, একটা। তাহলে আমি এরকম বলতে পারি সার্কিটটাকে এরকম আমি বানাতে পারি। তাহলে সার্কিটটাকে আমি দেখো এরকম বানাতে পারি, কিছুই না, ইজিলি আছে, কিছুই না, ইজিলি শুধুমাত্র দেখো মিলছে কিনা, দেখো মিলছে কিনা তুল্য সার্কিটটা দেখো। তাহলে বলছে পজিটিভ আর নেগেটিভের দুই প্রান্তে আছে একটা 3 ওহম রোধ, দেখো পজিটিভ আর নেগেটিভের প্রান্তে আছে 3 ওহম রোধ, আর দেখো পজিটিভের এক প্রান্তে এই মাথা আর এই মাথা, পজিটিভের এক প্রান্তে এটা আর এটা, নেগেটিভের এক প্রান্তে অপোজিটটা দেখো এরকম আছে। তাহলে এটার মান বলেছে কত 1.5 ওহম, এটার মান বলেছে একটা 6 ওহম, তাহলে আর একটা বলেছে কত 2 ওহম। দেখো এই দুটো কিসে আছে প্যারালালে, তার সাথে এটা কিসে আছে শ্রেণীতে, যা পাবো তার সাথে এটা কিসে আছে সমান্তরালে। তাহলে এই দুটো তুল্য কত হচ্ছে, তাহলে 6 আর 2 তুল্য কত হচ্ছে, তাহলে আর সমান হচ্ছে 6 প্লাস 2 সমান তাহলে কত হচ্ছে 8 ওহম। 8 ওহমের সাথে 1.5 কিসে আছে শ্রেণীতে, তাহলে অতএব 8 প্লাস 1 পয়েন্ট তাহলে কত হচ্ছে 5, 1.5 8 এর সাথে এর তুল্যের সাথে এটা কিসে আছে শ্রেণীতে আছে। তাহলে তুমি চলো সরি একটু মিস্টেক হয়ে গেছে, একটু মিস্টেক, ছোট্ট করে মিস্টেক হয়ে গেছে। কারণ দেখো আমরা জানি যে এটা আর এটা কিসে আছে প্যারালালে, প্যারালালে হলে তুল্য রোধ কত হচ্ছে রোধ দুটির গুণফল 6 × 2 ডিভাইড বাই রোধ দুটির যোগফল,
তাহলে 6 প্লাস 2, তাহলে 6 আর 2 কত হচ্ছে 12, ডিভাইড বাই তাহলে কত হচ্ছে 8, কাটাকাটি করো 4 3 12, 4 2 8 সমান হচ্ছে 3/2। এই 3/2 এর সাথে 1.5 কিসে আছে, শ্রেণীতে আছে, তাহলে সেটাকে তুমি যোগ করে দাও। তাহলে 1.5 মানে কত হচ্ছে 15/10, তার মানে এটাকে নিচে করে নিচ্ছি আমি। তাহলে 3/2 প্লাস হচ্ছে 15/10 মানে কাটাকাটি করো 3/2, তাই না? তাহলে 3/2 আসছে, কারণ 15/10 মানে 3/2। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 2 ইন্টু তাহলে কত হচ্ছে 3/2, 2 2 কেটে গেল, ইকুয়ালস টু হচ্ছে 3 ওহম। তাহলে টোটাল এইটুকু জায়গার আমরা টোটাল এইটুকু অংশের রোধ অর্থাৎ তুল্য রোধ পেলাম কত 3 ওহম। তাহলে এই 3 ওহম আর এই 3 ওহম কিসে আছে তাহলে সমান্তরালে। তাহলে এই 3 ওহম আর এই 3 ওহম কিসে আছে সমান্তরালে। তাহলে অতএব বর্তনীর তুল্য রোধ, বর্তনীর যে তুল্য রোধ সেটা আমরা দেখবো কত স্যার। তাহলে তুল্য রোধ, তাহলে আমরা লিখতে পারি বর্তনীর তুল্য রোধ তাহলে কত হচ্ছে, এই যে টোটাল এইটুকুর যে তুল্য রোধ এর সাথে কিসে আছে সমান্তরালে। তাহলে এইটুকুর তুল্য রোধ পেয়েছি কত 3, 3 আর 3 কিসে আছে সমান্তরাল, সেটাই হচ্ছে বর্তনীর তুল্য রোধ। তাহলে 3 ইন্টু 3 ডিভাইড বাই তাহলে কত হচ্ছে 3 প্লাস অফ 3। তাহলে দেখো কত আসছে 9 ডিভাইড বাই 6, কাটাকাটি করো। তাহলে আমাদের আসবে কত, 3 দিয়ে কাটলে 3 ত্রিকে 9, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাহলে হচ্ছে কত 3/2। এটা আমরা পেলাম টোটাল বর্তনীর তুল্য রোধ। আর বর্তনীর ক্ষেত্রে টোটাল তড়িৎচালক বল কত, সরি বিভব প্রভেদ কত বলেছে, এত ভোল্ট। তাহলে নেটওয়ার্ক প্রবাহ মাত্রা কত হবে, তাহলে অতএব প্রবাহ মাত্রা কারেন্ট আই ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে স্যার V/R। তাহলে আই ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে V/R। তাহলে তাহলে আমরা যদি আই ইজ ইকুয়াল টু V/R এ বসাই, তাহলে ভি এর মানটা আমাদের ক্ষেত্রে কত আসছে দেখো, যে 6 ডিভাইড বাই আর এর মান কত পেলাম, তাহলে 3/2। তাহলে 2টা উপরে উঠে যাবে, 6 ইন্টু 2 ডিভাইড বাই হচ্ছে কত 3, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে কত হচ্ছে 4 অ্যাম্পিয়ার। দেখো অপশন 4 অ্যাম্পিয়ার কোনটা আছে, তাহলে সি নাম্বার অপশন ইজ রাইট। চলো পরবর্তী নেক্সট কোশ্চেনে আমরা যাবো একটু। পরবর্তী নেক্সট কোশ্চেন আমাদের ক্ষেত্রে রয়েছে কি, খুব ইজিলি, ব্যাপারটা হচ্ছে কিছু না, সার্কিট যদি তুমি বুঝে যাও তাহলে তোমার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ওরা দিয়েছে এরকম একটা, দেখো এরকম একটা ছবি দিয়েছে ওরা, দেখো এদিক থেকে ওরা বলছে কারেন্ট যাচ্ছে কত অ্যাম্পিয়ার, না তো বলছে 2 অ্যাম্পিয়ার, এত পরিমাণ কারেন্ট যাচ্ছে। এটাকে বলেছে 6 ওহম, এটা বলেছে 12 ভোল্টের, এটাকে 9 ওহম বলেছে, এটা বলেছে কত 4 ভোল্টের, আর এটা হচ্ছে কত 5 ওহম। ব্যাস, এবার ওরা বলেছে প্রদত্ত চিত্রে এ ও বি বিন্দুর সাপেক্ষে বিভব পার্থক্য কত হবে। তার মানে এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে একটা চিত্র দিয়েছে। এ ও বি বিন্দুর সাপেক্ষে বিভব পার্থক্য কত হবে। অপশন দিয়েছে ওরা, এ নাম্বার অপশন হচ্ছে 24 ভোল্ট, বি নাম্বার অপশন হচ্ছে কত 14 ভোল্ট, সি নাম্বার অপশন বলেছে ওরা কত 32 ভোল্ট, ডি নাম্বার অপশন হচ্ছে 48 ভোল্ট। দেখো কিছুই নেই, এগুলো কোশ্চেন বোঝাটা কোনো ম্যাটার না। ওরা বলেছে যে এরকম একটা প্রদত্ত চিত্র তোমাকে দিয়ে দিয়েছে, এই চিত্রের ক্ষেত্রে বলছে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে যে বিভব পার্থক্য সেটা কত ভোল্ট হবে সেটা তুমি বের করো। তাহলে আমরা জানবো যেই দিক থেকে কারেন্ট যাবে সেটা হলো উচ্চ বিভব, আর যেই দিকে কারেন্ট যাবে সেটা হলো কি তাহলে নিম্ন বিভব। তাহলে এই দিক থেকে কারেন্ট আসছে মানে এ হলো উচ্চ বিভব আর বি হলো তাহলে কি নিম্ন বিভব। তাহলে দেখো যে আমি উচ্চ বিভব থেকে যখন নামতে শুরু করব নিম্ন বিভবের দিকে যখন যাব, দেখো তাহলে ভি এ, এখান থেকে যেতে যেতে আমরা পাচ্ছি কি একটা রোধের জন্য পোটেনশিয়াল ড্রপ হয়, জেনে রাখবা রোধের জন্য যে পোটেনশিয়াল ড্রপ সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আইআর, ভি ইজ ইকুয়াল টু কত আইআর। তাহলে পোটেনশিয়াল ড্রপ মানে কি, ঘাটা হচ্ছে, ঘাটা মানে কমছে, কমছে মানে মাইনাস হচ্ছে, কতটা পরিমাণ মাইনাস হচ্ছে আইআর পরিমাণ। তাহলে আই হচ্ছে 2 আর বলতে 6, তাহলে কত হচ্ছে 6 ইন্টু তাহলে কত হচ্ছে 2, এতটা আইআর পরিমাণ পোটেনশিয়াল কমছে। পোটেনশিয়াল রোধ থাকলে কি হয়,
পোটেনশিয়াল কমিয়ে দেয়। আবার যেহেতু এটা প্রত্যেকটা সিরিজ কম্বিনেশন, তার জন্য এই পথে কারেন্টের মান তো সেম হবে, কারেন্ট চেঞ্জ হবে না। তারপরে আমরা ওই পথে যখন কোষ পেয়ে যাই, তাহলে আমার গতি দেখো যেদিকে যাচ্ছে, কারেন্টের গতি সেদিকে আছে, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নামলে পোটেনশিয়াল ঘাটা হবে। কতটা কমবে? যতটা দেওয়া থাকবে তত পরিমাণ। অর্থাৎ এখানে 12 ভোল্ট মানে বুঝায় এর তুলনায় এ 12 এগিয়ে আছে, এর তুলনায় এ 12 পিছিয়ে আছে, 12 ভোল্ট পরিমাণ পিছিয়ে আছে। তাহলে উচ্চ থেকে নিম্নতে নামতে গেলে বিভবটা কি হবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে মাইনাস হচ্ছে, তাহলে কত হচ্ছে? 12 ভোল্ট। আবার হাঁটতে শুরু করলাম, আবার একটা রেজিস্ট্যান্স পেয়ে গেছি। রেজিস্ট্যান্সের জন্য কি হবে? পোটেনশিয়াল ড্রপ হবে, পোটেনশিয়াল ঘাটা হবে। এগুলো তোমার থিওরিতে ভালো করে পড়েছো। কতটা পরিমাণ পোটেনশিয়াল ড্রপ হবে? আই আর পরিমাণ। তাহলে ড্রপ মানে ঘাটা মানে মাইনাস, আই এর মান কত হচ্ছে? 2 ইন্টু ড্রপ হচ্ছে তাহলে কত? আর এর জন্য 9, তাহলে 9 দুগুণে 18। আবার চলে আসলাম, তাহলে এখানে কোষ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে উঠবো, তার মানে কি পোটেনশিয়াল যোগ হবে। তাহলে কত যোগ হবে? +4। আবার আমার এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, তার জন্য আবার পোটেনশিয়াল কি হবে? ড্রপ হবে। ড্রপ মানে মাইনাস, কতটা পরিমাণ? না তো রোধের জন্য পোটেনশিয়াল ড্রপ হচ্ছে আই আর পরিমাণ। আই বলতে কত? 2 অ্যাম্পিয়ারই তো যাচ্ছে, তাহলে 2 ইন্টু রোধটা কত? তাহলে 5, তাহলে এত পরিমাণ পোটেনশিয়াল ড্রপ হবে ইকুয়ালস টু, তাহলে এর পোটেনশিয়াল ড্রপের সাথে কি হবে? সমান হবে। দেখো বুঝলে কিনা? তাহলে দেখো ক্যালকুলেশন আমরা করেছি কত? ভি এ 6 দুগুণে কত? 7, 12 -12 -18, 9 দুগুণে +4 -5 দুগুণে কত হচ্ছে? 10, সমানই হচ্ছে কত? ভিবি। তো আমরা যদি ক্যালকুলেশন করি, 12 আর 12 কত? 24, 24 আর 10 কত? 34, 34 আর 18 যোগ করলে কত হবে? তাহলে 34 আর 18 যোগ করে নাও, দেখো কত আসছে? 8 4 12, 2 হাত থেকে 1, 3 আর 1 1, সরি 12 2 হাত থেকে 1, 3 আর 1 4 আর 1 5, বাচ্চাদের মতো যোগ করে নিলাম। তাহলে আমাদের দেখতে পাচ্ছি ভি এ মাইনাস অফ 52 প্লাস অফ 4 সমান হচ্ছে কত? তাহলে ভিবি। তাহলে ভি এ 52 থেকে 4 বাদ গেলে -48 সমানই হচ্ছে তাহলে কত? ভিবি। তাহলে ভি এ মাইনাস ভিবি সমানই পেলাম কত আমরা? 48 ভোল্ট। জেনে রাখবে, খুব ইজি ইকুয়েশন। চলো যদি হয়ে যায় তাহলে তোমরা স্ক্রিনশট করে নাও। চলো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন। তাহলে আমরা প্রায় 9 থেকে 10 খানা লিখে দিলাম, হয়তো আমি নাম্বারিং লিখতে ভুলে গেছি। তোমরা নাম্বারিং খেয়াল করে সলিউশন করে নেবে, ম্যাথ করে নেবে। তার পরবর্তী একটা ডায়াগ্রাম রয়েছে আমাদের, দেখো 9 খানা করিয়ে ফেললাম। 10 নম্বর কোয়েশ্চেন তোমাদের ক্ষেত্রে দেখো, 10 নম্বর কোয়েশ্চেন একই রকম সার্কিট দিয়েছে, কোনো অসুবিধা নেই। পজিটিভ নেগেটিভ, তারপরে রোধ দিয়েছে একটা। এটা কিউ পয়েন্ট বলেছে, এটা বলেছে পি পয়েন্ট, এদিক থেকে কারেন্ট যাচ্ছে। ওরা চিত্র বলে দিয়েছে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে? 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আর এই যে একটা কোষ যার তড়িৎচালক বল বা প্রান্তীয় বিভব প্রভেদ 2 ভোল্ট এবং 2 ওহম বলেছে, মানে এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে এত, ঠিক আছে। আর এটা হচ্ছে বহির রোধ, সেটা হচ্ছে 4 ওহম। দিয়ে ওরা বলেছে প্রদত্ত চিত্রে পি ও কিউ, এই পি ও কিউ বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা জানি ওরা অপশন দিয়েছে, এ নাম্বার অপশন হচ্ছে কত? এ নাম্বার অপশন দিয়েছে 30 ভোল্ট। এ নাম্বার অপশন দিয়েছে 30 ভোল্ট। তারপরে বি নাম্বার অপশন দিয়েছে 22 ভোল্ট, 22 ভোল্ট। সি নাম্বার অপশন দিয়েছে 20 ভোল্ট, 20 ভোল্ট। ডি নাম্বার অপশন ওরা দিচ্ছে কত যেন? 15 ভোল্ট। তাহলে দেখো তো কিছু আছে কিনা কোশ্চেনটাতে? কিছুই নেই, শুধুমাত্র একটু কনসেপচুয়াল, কিছু না। বলেছে যে প্রদত্ত চিত্রে পি আর কিউ এর মধ্যে বিভব পার্থক্য কত হয়। আমরা জানি বিভব পার্থক্য মানে মাইনাস, বিভব পার্থক্য মানে মাইনাস, মাইনাস সবসময়ের জন্য বেশি থেকে কম তাকে করতে হয়। তাহলে এই দিক থেকে কারেন্ট যাচ্ছে মানে এটা বেশি আছে, এটা তাহলে কম আছে। তাহলে এখানকার বিভবটাকে আমি ধরলাম কত? ভিপি। এখানকার বিভবটাকে ধরলাম কত? হচ্ছে ভিকিউ। ওরা বলেছে ভিপি মাইনাস ভিকিউ কত হবে? তুমি বলো। ভিপি মাইনাস ভিকিউ, একই রুলস আগের মতো। তাহলে ভিপি থেকে শুরু করো। তাহলে আমরা সলিউশন করছি যে ভিপি, এখান থেকে হাঁটতে শুরু করলাম, কোষ আছে। কোষ থাকার জন্য উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নামলে পোটেনশিয়াল ঘাটা হবে, কতটা পরিমাণ হবে যেটা দেওয়া থাকবে সেটা। তাহলে -2 ভোল্ট, সরি -2 পরিমাণ, এত ভোল্ট ঘাটা হলো। আবার বলেছে তার অভ্যন্তরীণ রোধ হচ্ছে 2R, তার জন্য পোটেনশিয়াল ড্রপ হবে। আমরা জানি যে বহির্রোধ, অর্থাৎ যে ক্যাপিটাল আর এর জন্য বা এই যে বহির্রোধ গুলোর জন্য যে পোটেনশিয়াল ড্রপ হয় সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে? আই ইন্টু আর। আর অভ্যন্তরীণ রোধের জন্য যে পোটেনশিয়াল ড্রপ হয় সেটা স্মল ভি আমরা বলেছিলাম, কোষের তড়িৎচালক বল
ও অভ্যন্তরীণ রোধের মধ্যে যে সম্পর্ক নির্ণয় সেই টপিকসে বোঝানো হয়েছিল ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু স্মল আর, এতটা পরিমাণ পোটেনশিয়াল ড্রপ হবে। তার মানে কি আয়ের সাথে স্মল আর কে গুণ করলে অভ্যন্তরীণ রোধের জন্য ড্রপ হবে, এবং আয়ের সাথে ক্যাপিটাল আর কে গুণ করলে বহিরোধের জন্য পোটেনশিয়াল ড্রপ হবে। তাহলে এই অভ্যন্তরীণ রোধের জন্য পোটেনশিয়াল ড্রপ কত হচ্ছে, তাহলে ড্রপ হচ্ছে মানে মাইনাস, তাহলে কত হচ্ছে আই, আই বলতে কত 3 অ্যাম্পিয়ার ইন্টু আর বলতে অভ্যন্তরীণ রোধ, সেটা হচ্ছে কত হচ্ছে 2। বুঝা গেছে। তারপর আমরা চলে আসলাম আবার এখানে কি একটা রেজিস্ট্যান্স, তার জন্য পোটেনশিয়াল ড্রপ কত হবে আই আর পরিমাণ, তার আই এর মান তো 3, আর সেই বহির্রোধের মান কত হচ্ছে তাহলে 4, তাহলে 3 ইন্টু 4 সমানই তাহলে কত হচ্ছে ভি ইন্টু কিউ, সরি ভি কিউ। তাহলে ভিপি মাইনাস তাহলে কত হচ্ছে 2 মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 3 4 12 ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে ভি কিউ। তাহলে চলো ভিপি -2 -6 মানে -8 আর -12 তাহলে কত হচ্ছে -20 সমানই হচ্ছে তাহলে কত হচ্ছে ভি কিউ। তাহলে ভিপি মাইনাস ভি কিউ সমানই হচ্ছে তাহলে কত 20। তাহলে অতএব তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 20 ভোল্ট, এরকম কোন অপশন থাকলে সেটা রাইট হবে, সি নাম্বার অপশন আছে, তাহলে সেটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো স্ক্রিনশট করে নাও। চলো তার পরবর্তী আমরা 11 নম্বর কোশ্চেন। এগারো নম্বর কোশ্চেন দেখো, ওরা বলেছে কোশ্চেনে পোটেনশিওমিটার টপিক কারশফের যতগুলো কোশ্চেন ছিল সমস্ত কিছু আমরা সলিউশন করে দিলাম। তারপরে ওরা 60 বইয়ে পোটেনশিওমিটারের কিছু টপিক্সের কোশ্চেন দিয়েছে, 3খানা কোশ্চেন আছে পোটেনশিওমিটার। হ্যাঁ পোটেনশিওমিটার, পোটেনশিওমিটারের 3টা কোশ্চেন দিয়েছে। দেখো কোশ্চেনটাতে লেখা আছে প্রথম কোশ্চেনে কোন কোষের তড়িৎচালক বল নির্ণয়ের ক্ষেত্রে ভোল্টমিটার অপেক্ষা পোটেনশিওমিটার বেশি কার্যকরী, কারণ অপশন দিয়েছে এটি রোধ কম, এটি রোধ বেশি, এটি পরিবাহীর তার অনেক লম্বা, এটি বাইরের বর্তনীতে কোনো প্রবাহ নেই না। অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে যে এটি বাইরের বর্তনী থেকে কোনো প্রবাহ নেই না, এটা হচ্ছে অ্যান্সার। মানে বলছে কোন কোষের তড়িৎচালক বল নির্ণয়ের ক্ষেত্রে ভোল্টমিটার অপেক্ষা পোটেনশিওমিটার বেশি কার্যকরী, কারণ এটা জেনে রাখবে যে সে বাইরের বর্তনী থেকে কোনো প্রকার প্রবাহ মাত্রা নেই না, তার জন্য ভোল্টমিটারের চাইতে পোটেনশিওমিটার বেশি কার্যকারী। তারপর ওরা একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন দিচ্ছে, সেটা আমরা সলভ করার চেষ্টা করছি। ওরা বলছে একটি পোটেনশিওমিটার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দেখো আমি কোশ্চেন পুরোটা লিখছি না, আমি ডাটাগুলো লিখে দিচ্ছি। ওরা বলেছে একটি পোটেনশিওমিটার তার, এটা ধরে নাও একটা পোটেনশিওমিটার তার, মানে আমি এঁকে দিচ্ছি পোটেনশিওমিটার সার্কিট, তোমরা পড়ে এসছো যে এটা হলো পোটেনশিওমিটার সার্কিট, এইভাবে আঁকে, এইভাবে এঁকেছিল পোটেনশিওমিটার সার্কিট। তোমাদের স্যাররা বা বিভিন্ন স্যার বিভিন্ন ভাবে বোঝাতে পারে, বিভিন্ন স্যার বিভিন্ন ভাবে বোঝাতে পারে, অসুবিধার ব্যাপার কিছুই নেই। তাহলে এটা হচ্ছে পোটেনশিওমিটার তার। তারপরে আমরা এর সাহায্যে কি কোষের তড়িৎচালক বল নির্ণয় করেছিলাম, এভাবে আমরা নিয়েছিলাম, নেওয়ার পর এখান থেকে গ্যালভানোমিটার এভাবে নিয়েছিলাম, গ্যালভানোমিটারের জকি পয়েন্ট পেয়েছিলাম, এরকম করে এরকম আর অনেক কিছু কিন্তু বুঝেছি। তাহলে এটা হচ্ছে পোটেনশিওমিটার, এর সাহায্যে কোষের তড়িৎচালক বল এটাকে আমরা নির্ণয় করতে পারি। তো যাক এটা আমার আলোচনার ম্যাটার নয়। তাহলে এটা হচ্ছে ই তড়িৎচালক বল, এটা হচ্ছে আমাদের পোটেনশিওমিটার তার, পোটেনশিওমিটার সার্কিটে এটা হচ্ছে তার। ওরা কোশ্চেনে বলে দিয়েছে যে পোটেনশিওমিটার তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান, ওরা অপশনে দিচ্ছে কত মানগুলো দিচ্ছে 10⁻⁻6, 10⁻⁶ মিটার স্কোয়ার, এটা বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ কাকে বলা হয়, তাহলে আমরা জানি আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক যেটাকে বলা হয় সেটাকে আপেক্ষিক রোধ বলে। তাহলে রোধাঙ্ক মানে রো, এই রো যেটাকে বলা হয় আপেক্ষিক রোধ, কোশ্চেন ওরা বলে দিয়েছে আপেক্ষিক রোধের মান হচ্ছে 10⁻⁻7 ওহম মিটার, ওহম মিটার এটা দিয়ে দিয়েছে ওরা। কিন্তু আপেক্ষিক রোধের মান বলেছে একটি পোটেনশিওমিটারের তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দিয়েছে, তার আপেক্ষিক রোধ বা রোধাঙ্কের মান বলে দিয়েছে 10⁻⁻7। এবং এই পোটেনশিওমিটার তারটাতে, এই তারটাতে যে কারেন্ট যাচ্ছে সেই প্রবাহ মাত্রার মান বলে দিয়েছে 0.1 অ্যাম্পিয়ার বলে দিয়েছে। এত হলে পোটেনশিওমিটার তার বরাবর বিভবের নতিমাত্রা কত হবে। তাহলে এই যে পোটেনশিওমিটার তার, এর বরাবর বিভবের নতিমাত্রা বা যেটাকে আমরা ইংরেজিতে পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট বলি, পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্ট
যেটাকে আমরা কে দিয়ে চিহ্নিত করতাম, তাহলে বলছে এই পোটেনশিওমিটার তার বরাবর বিভবের যে নতিমাত্রা বা পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট কে এর মান কত হবে তোমাকে সেটা বার করতে বলেছে। ইজি জিনিস কিচ্ছু নেই। ওরা বলছে যে একটি পোটেনশিওমিটার সার্কিটের পোটেনশিওমিটার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, পোটেনশিওমিটার তারটির যে আপেক্ষিক রোধ বা রোধাঙ্কে তার মান দিয়ে দিয়েছে এত, এবং তার মধ্যে দিয়ে কারেন্টের মান দিয়ে দিয়েছে, পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট বা কে এর মান কত হবে তোমাকে বের করতে বলেছে। তাহলে কে এর মান যদি আমরা বের করি, ওর অপশন গুলো কি দিচ্ছে দেখো। এ নাম্বার অপশন দিচ্ছে 10⁻³ ভোল্ট পার মিটার। বি নাম্বার অপশন দিচ্ছে 10⁻² ভোল্ট পার মিটার। সি নাম্বার অপশন দিচ্ছে 10⁻⁴ ভোল্ট পার মিটার। ডি নাম্বার অপশন দিচ্ছে ওরা 10⁻�6 ভোল্ট পার মিটার। এইটুকু আমাদের অপশন দিচ্ছে। দেখো আমরা কি করব, তাহলে পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট বা কে, কে সমান আমরা জানি, যে স্যাররা পড়িয়েছে অবশ্যই আলোচনা করেছে, কে সমান বা পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট সমান হচ্ছে V/L। অর্থাৎ এই টোটাল তারটার যে রোধ আর আর রোধের জন্য তার একটা পোটেনশিয়াল ড্রপ হবে, পোটেনশিয়াল ড্রপ হবে, তারটার দুই প্রান্তে যে বিভব পার্থক্য হবে সেই বিভব পার্থক্য ভি সমান কত হয়, IR। তাহলে টোটাল পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য যদি এল হয়, তার মানে কি টোটাল এল লেন্থের বিভব পার্থক্য হচ্ছে কত, IR। তার মানে আমি বলতেই পারি যে এল লেন্থে বিভব পার্থক্য হচ্ছে ভি, তাহলে একক দৈর্ঘ্যের বিভব পার্থক্য কত হচ্ছে V/L। এটাকে বলা হয় পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট। তাহলে আমরা বলতে পারি যে একটি পোটেনশিওমিটার তারের টোটাল যে পোটেনশিয়াল ড্রপ, টোটাল এল লেন্থে পোটেনশিয়াল ড্রপ যদি IR বা ভি হয়, তাহলে একক দৈর্ঘ্যের পোটেনশিয়াল ড্রপ হচ্ছে V/L, সেটাকে বলা হয় কে বা পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট বা বিভবের নতিমাত্রা। সোজা কথাই, কোনো পোটেনশিওমিটার তারের প্রতি একক দৈর্ঘ্যের যে বিভবের নতিমাত্রা বা প্রতি একক দৈর্ঘ্যের যে বিভব পার্থক্য, সেটাকে বলা হয় বিভবের নতিমাত্রা বা পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট। তাহলে কে সমান আমরা পাচ্ছি কত, দেখো V/L। চলো চলো তাহলে কে সমান আমরা V/L পাচ্ছি, তাহলে ভি ইজ ইকুয়াল টু স্যার কত, স্যার I/R ডিভাইড বাই এল। এখন প্রশ্ন হচ্ছে আই এর মান জানি, আর এর মান কিন্তু জানি না, এল এর মানও কিন্তু আমাদের জানা নেই। তাহলে আমরা একটা ইকুয়েশন জানি, যেহেতু এটা একটা পরিবাহী, পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি আর ইজ ইকুয়াল টু স্যার রো ইন্টু এল বাই এ। মানটাকে ওখানে বসিয়ে দাও, তাহলে আই থাকলো ইন্টু, তাহলে আমি লিখতে পারি কত, রো ইন্টু এল বাই এ ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে এল। তাহলে এই এল আর এই এল চলে গেল, তাহলে আমাদের ইকুয়েশনে থাকলো আই ইন্টু রো ডিভাইডেড বাই নিচে এ গুণ হয়ে যাবে। এবার মানগুলোকে বসিয়ে দাও, তাহলে আই এর মান কত কোশ্চেনে বলেছে 0.1 অ্যাম্পিয়ার, দেখো দেওয়া আছে এই তো 0.1 অ্যাম্পিয়ার। রো এর মান কত বলেছে, দেখো রো এর মান 10⁻⁻7, তাহলে 10⁻⁻7 ডিভাইডেড বাই এর মান কত হচ্ছে 10⁻⁻6, তাহলে 10⁻⁻6 সরি 10 কত হচ্ছে -6, উপরে উঠলে কত হবে +6, তাহলে উপরে পড়ে থাকলো কত 0.1 ইন্টু 10⁻, তাহলে 6টা প্লাস হয়ে যাবে, তাহলে একটা থাকলো -1, তার মানে এটাকে যদি তোমরা আরো বুঝতে না পারো ভেঙে লিখছি, তাহলে 1 বাই এটাকে লেখা যায় 10, 0.1 মানে 1/10 ইন্টু 10⁻⁻1 মানে 1/10। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো কত, সমানই হচ্ছে 1/100। 1/100 মানে দেখো 10⁻⁻2 অপশন। 1/100 কে লেখা যায় 1/10⁻², উপরে উঠালে হবে 10⁻², ভোল্ট পার মিটার। কারণ পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট কে সমান হচ্ছে V/L, ভি মানে হচ্ছে ভোল্ট, এল মানে লেন্থ, মানে ভোল্ট পার মিটার। তাহলে অপশন নাম্বার বি ইজ রাইট। চলো তার পরবর্তী নেক্সট কোশ্চেন, হ্যাঁ সেটা আমরা সলভ করবো 12 নম্বর কোশ্চেন। পোটেনশিওমিটার লাস্ট কোশ্চেন এটা, কারণ পোটেনশিওমিটার থেকে ওরা 3খানা কোশ্চেন সেটিং করেছে, সেই 3খানা কোশ্চেনের মধ্যে লাস্ট কোশ্চেন যেটা দেখো, ওরা কিন্তু বলেছে নিচের চিত্রে একটি পোটেনশিওমিটার বর্তনী গঠন চিত্র দেওয়া আছে। পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য 600 সেমি, যদি এ বিন্দু থেকে যে বিন্দুতে পোটেনশিওমিটার জকি স্পর্শ করলে গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপ প্রদর্শন করে, তার দূরত্ব হচ্ছে এত, হয় তবে এক্স এর মান কত হবে। ভেরি গুড। তাহলে একটা সার্কিট দিয়েছে ওরা এরকম,
এন পয়েন্টে জকি স্পর্শ করেছে, ওরা বলে দিয়েছে। এটা দিয়ে যুক্ত করেছে, এটা না যুক্ত করলে হবে, ওরা সার্কিটে যুক্ত করেছে, অসুবিধা নেই। এটার মান বলেছে কত, E/2। হ্যাঁ, কারেন্টটা এদিক দিয়ে এসে কারেন্ট এইদিকে যাচ্ছে, সেটা কত পরিমাণ কারেন্ট, আই পরিমাণ কারেন্ট। হ্যাঁ, পোটেনশিওমিটার তারের টোটাল দৈর্ঘ্য বলেছে এবি হলো একটা পোটেনশিওমিটার তার, যার টোটাল রোধ হচ্ছে কত, 15R। এন পয়েন্টে জকি স্পর্শ করেছে, যখন জকি স্পর্শ করেছে তখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তখন এইটুকু দূরত্ব ওরা বলে দিয়েছে কোয়েশ্চেনে, x+0.2 মিটার, x+0.2 মিটার, এটুকু দিয়ে দিয়েছে, এত মিটার। হ্যাঁ, আর দিয়ে ওরা বলেছে অপশন দিয়ে এক্স এর মান কত হবে। ভেরি গুড। তাহলে এক্স এর মান কত হবে, তাহলে এক্স এর মান কত হবে ওরা জানতে চেয়েছে। সে মানটা হচ্ছে ওরা দিয়েছে 2, 3, 4, 5। এ নাম্বার বলছে যে 2 হবে, বি নাম্বার বলছে 3 হবে, না সি নাম্বার হচ্ছে 4 হবে, না ডি নাম্বার হচ্ছে 5 হবে। দেখো ওরা কোশ্চেনটা দিয়েছে, পোটেনশিওমিটার লাস্ট কোশ্চেন ওরা দিয়েছে, আর দেয়নি। ওরা বলছে এরকম একটা সার্কিট দিয়েছে, সার্কিট দেওয়ার পর ওরা করেছে কি, ওরা বলেছে যখনই এই জকিটা যখনই পোটেনশিওমিটার তার স্পর্শ করেছে তখন গ্যালভানোমিটারের প্রবাহ যায়নি। গ্যালভানোমিটারে যখন প্রবাহ যাচ্ছে না, তখন বলছে এই যে নিস্পন্দ অবস্থার যে দূরত্ব, এ পয়েন্ট থেকে যে দূরত্ব, সেটা বলেছে x+0.2। তাহলে ওরা বলেছে সেই এক্স এর মান কত। আমরা জানি কোনো পোটেনশিওমিটার সার্কিটে গ্যালভানোমিটারে নিস্পন্দ অবস্থায় এইটুকুর পোটেনশিয়াল ড্রপ এর তড়িৎচালক বলের সাথে কি হবে, সমান হবে। আমরা থিওরিতে বুঝে এসেছিলাম, এরকম হচ্ছে আমাদের একটা পোটেনশিওমিটার সার্কিট, এরকম একটা পোটেনশিওমিটার সার্কিট, এটাকে বলা হয় পোটেনশিওমিটার তার। এই পোটেনশিওমিটার তার আমরা দেখেছিলাম টোটাল পোটেনশিওমিটার তারের যে প্রান্তীয় বিভব প্রভেদ সেটা হচ্ছে V=IR। তাহলে টোটাল পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এল লেন্থে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে ভি, তার একক দৈর্ঘ্যের পোটেনশিয়াল ড্রপ হচ্ছে কত, V/L। যখন এর সাহায্যে কোনো কোষের তড়িৎচালক বল নির্ণয় করব, যখন আমরা কোষের তড়িৎচালক বল নির্ণয় করব, এভাবে তখন একটা গ্যালভানোমিটার লাগাতে হবে, এইভাবে তারকে জকি সরাতে হবে, এভাবে জকিটাকে সরিয়ে বাড়াবো। তাহলে জকিটাকে আমরা কি করি, এভাবে সরাই, সরাতে 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 যেখানে আমরা দেখতে পাবো গ্যালভানোমিটারের নিস্পন্দ অবস্থা আসবে, অর্থাৎ তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তখন এর দুই প্রান্তের বিভব পার্থক্য যেটুকু অংশে নিস্পন্দ পেয়েছি, অর্থাৎ এই যে পোটেনশিওমিটার তারের এই পয়েন্ট থেকে যে পয়েন্টে আমরা পেয়েছি তার মধ্যবর্তী দূরত্বের পোটেনশিয়াল ড্রপ এর পোটেনশিয়াল ড্রপের সাথে যখনই সমান হবে, অর্থাৎ যেখানে আমরা জকি পয়েন্ট পেয়ে গেলাম, যেখানে জকি পয়েন্ট পেলাম, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ড্রপ যখন এর পোটেনশিয়াল ড্রপের সাথে সমান হবে, তখনই গ্যালভানোমিটারের নিস্পন্দ অবস্থা পাওয়া যায়, নচেত পাওয়া সম্ভব নয়। তাহলে টোটাল এল দৈর্ঘ্যের এটুকু আমরা কত দূরত্বে জকি পয়েন্ট পেয়েছি, আমি ধরে নিচ্ছি এক্স দূরত্বে। তাহলে টোটাল এল দৈর্ঘ্যের যদি পোটেনশিয়াল ড্রপ যদি V/L হয়, তাহলে এই এক্স দৈর্ঘ্যের জন্য পোটেনশিয়াল ড্রপ কত হবে, এই V/L সেটাকে যদি আমরা কে বলি, তাহলে এক্স দৈর্ঘ্যের জন্য, একক দৈর্ঘ্যের জন্য পোটেনশিয়াল ড্রপ যদি কে হয়, একক দৈর্ঘ্যের জন্য পোটেনশিয়াল ড্রপ যদি কে হয়, তাহলে এক্স দৈর্ঘ্যের জন্য পোটেনশিয়াল ড্রপ কত হবে, কে এক্স। এই কে এক্স যখনই এই কোষের তড়িৎচালক বল ই এর সাথে যখন সমান হবে, কে এক্স যখনই ই এর সাথে সমান হবে, তখনই আমাদের থিওরি বলছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ শূন্য প্রবাহ পাবে। ওরা যেহেতু বলেছে এইরূপ একটা সার্কিটে গ্যালভানোমিটারের নিস্পন্দ অবস্থা, মানে গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট যাচ্ছে না, তখন জকে স্পর্শ করেছে পোটেনশিওমিটার তারের উচ্চ বিভব থেকে x+0.2 মিটার দূরত্বে, তার মানে এইটুকু হচ্ছে এক্স এর মান। তাহলে এইটুকুর পোটেনশিয়াল ড্রপ যখন এর প্রান্তে বিভব পার্থক্য, অর্থাৎ সোজা কথাই পোটেনশিয়াল ড্রপ মানে বিভব পার্থক্য, তাহলে এইটুকু অংশের বিভব পার্থক্য যখন এর বিভব পার্থক্যের সাথে সমান হবে E/2 এর সাথে, তখনই গ্যালভানোমিটার নিস্পন্দ অবস্থা হয়। তার মানে নিশ্চয় এইটুকু অংশের পোটেনশিয়াল ড্রপ কত হবে, তাহলে কে এক্স সূত্রে কত হবে, তাহলে কে এক্স সমানই তাহলে কত হবে, এর পোটেনশিয়াল ড্রপ কত হচ্ছে E/2। এর সাথে যখনই সমান হবে তখনই একমাত্র সম্ভব নিস্পন্দ অবস্থা পাওয়া, নচেত সম্ভব নয়। এটা আমরা পোটেনশিওমিটারে পড়ে এসেছি। তাহলে কে সমান, এখানে এক্স বলতে কাকে দিয়েছে দেখো তো, তাহলে কে থাকলো, এক্স বলতে এখানে দিয়েছে x+0.2 কে, এক্স প্লাস কত তাহলে 0.2। এখন দেখো তাহলে ইজ ইকুয়াল টু, তাহলে আমি কত লিখতে পারি স্যার, E/2। এখন কে সমান কত, কে সমান আমরা জানি V/L, কে সমান হচ্ছে V/L ইন্টু তাহলে কত হচ্ছে x+0.2 ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে E/2। এটা আমরা পেলাম। এখন তো আমরা ডাটাগুলো কিছু জানি না, ওরা কোশ্চেনে এইটুকু ডাটা দিয়েছে,
যে এ বি হচ্ছে পোটেনশিওমিটার তার, তার দৈর্ঘ্য কত বলেছে কোশ্চেনে বলে দিয়েছে 600 সেন্টিমিটার। পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য, পোটেনশিওমিটার তারের যে রোধ এ বি সমান কত বলেছে 15 × R, এটা বলেছে, আর কিছু কিন্তু বলেনি। আর যেখানে তুমি নিষ্পন্দ অবস্থা পেয়েছো তার দূরত্ব বলেছে x+0.2 মিটার। তাহলে চলো আমরা ভি সমান লিখতে পারি কত স্যার, I × R ডিভাইড বাই তাহলে কত হচ্ছে এল, x+0.2। এই এলটাই হচ্ছে পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য, এই আইটা হচ্ছে পোটেনশিওমিটার তারের কারেন্ট, এই আরটা হচ্ছে পোটেনশিওমিটার তারের রোধ। তাহলে টোটাল পোটেনশিওমিটার তারের রোধ হচ্ছে 15 ওহম। তার মানে আর সমান হচ্ছে তাহলে কত, সরি 15 R, আর সমান পেয়ে গেছি। পোটেনশিওমিটার তারের কারেন্ট আই সমান কোথা থেকে বের করবো দেখো, তাহলে পোটেনশিওমিটার তারের কারেন্ট মানে কি, এই কারেন্টটা দেখো কোন দিক থেকে আসছে, সার্কিট দেখো এটা দিয়ে কারেন্ট আসছে কিন্তু, তার মানে এই সার্কিটে কারেন্ট কত হবে, তাহলে আমরা জানি মোট প্রবাহ মাত্রা ইজ ইকুয়াল টু হচ্ছে মোট তড়িৎচালক বল ই ডিভাইডেড বাই মোট রোধ। তাহলে এই লুপটার ক্ষেত্রে মোট রোধ কত দেখো, এই কারেন্টটা কে দিচ্ছে, এই কোষ, তাহলে এই কোষের মোট তড়িৎচালক বল কত ই, মোট রোধ কত হচ্ছে, এখানে একটা আর আছে এখানে একটা 15 R আছে, তাহলে টোটাল রোধটা কত হচ্ছে, এই আরটা মানে কোষের অভ্যন্তরীণ রোধ এটা, আর এটা হচ্ছে পরিবাহীর টোটাল রোধ, তাহলে কত হচ্ছে R+15R মানে কত হচ্ছে 16 × R। তাহলে আই এর মান পেয়ে গেলে, তাহলে আই এর মান পেয়ে গেলে, আর ক্যাপিটাল আর এর মান কত বলেছে 15R। তাহলে চলো বসাও, তাহলে আই আর এর মান একবারে যদি বসিয়ে দাও তাহলে আই আর সমান তাহলে কত হচ্ছে E/16R ইন্টু তাহলে কত হচ্ছে 15R, আর আর কেটে গেল, তাহলে 15E ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 16, এটাই হচ্ছে আই আর এর মান। চলো তাহলে 15E ডিভাইডেড বাই 16 ইন্টু এল এর মান কত বলেছে, 600 সেন্টিমিটার বলেছে, বসিয়ে দিলাম, ইন্টু এককগুলো সেম করো, এটা কোশ্চেনে মিটারে দেওয়া আছে, এটাকে মিটারটাকে তুমি সেমি করো, তাহলে কত হবে গুণ করতে হবে, তাহলে x+0.2 ইন্টু তাহলে কত হচ্ছে 100, তাহলে আমাদের মিটারটা সেন্টিমিটার হয়ে গেল, সমানই কত হচ্ছে E/2। চলো কাটাকাটি করো, ই আর ই কেটে গেল, দুটা শূন্য আর দুটা শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে হবে 3, 2 দিয়ে কাটলে কত হবে 3, 2 দিয়ে কাটলে হবে 3, তাহলে আর পরে থাকলো কি আমাদের, 3 দিয়ে কাটলে হবে কত 5, আর কিছু নেই, তাহলে উপরে পড়ে থাকলো দেখো 5x+0.2 ডিভাইড বাই নিচে পড়ে আছে 16 সমান উপরে কিছু নেই মানে কত আছে 1, গুণ করো, তাহলে 5x+0.2 কে 5 দিয়ে গুণ করলে কত হবে 1.0 ইকুয়ালস টু 16, 1 কে 16। চলো তাহলে 5x সমান 16 মাইনাস 1, তাহলে x সমান 15 ডিভাইডেড বাই 5 সমান হচ্ছে কাটাকাটি করে 3। দেখো x এর মান কত, x এর মান হচ্ছে 3, বি নাম্বার অপশন ইজ রাইট। চলো টুকে নাও, স্ক্রিন পজ করে।